আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ভার্ব এন্ড রাইট ফর্ম ভার্বে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে প্রিলিতে কনফার্ম এক যে পাবা এটা কোনো ভুল নাই। ২ নম্বরে তুমি এখান থেকে পাইতে পারো। কিছু টপিক ইন্টার রিলেটেড, যেমন টেন্স, ভয়েস, ভার্ব, হ্যাঁ, কারেকশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো রিলেটেড। হ্যাঁ, এই জন্য দেখবা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে ও কখনো কখনো তুমি দেখবে রাইট ফর্ম ভার্বের মধ্যে প্রশ্ন আসে না, আসলে ওটা টেন্স আমরা ক্যালকুলেট করছি। হ্যাঁ, কিন্তু তোমার এই ইন্টার রিলেটেড টপিকগুলো থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে, শুধু বিসিএস না, ব্যাংক, প্রাইমারি, কারণ এগুলো তো গ্রামার না, টেন্স, ভয়েস, ভার্ব, কারেকশন, এগুলো কোর গ্রামার। এখান থেকে সবসময় প্রচুর প্রশ্ন পাবা। তো এখানে কোন রকম মুখস্থ চেষ্টা না করে তোমরা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো যদি শোনো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এরপরে শুধু স্টার্ট গুলা রিভিশন দিলেই তোমার মোটামুটি এই টপিকটা পড়া হয়ে যাবে, নতুন করে তোমার আর পড়ার লাগবে না। হ্যাঁ, তো সবাই একটু পকেটে হাতগুলো ঢোকাই, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আর বলেন না যে অমুকের মুড আজকে খারাপ, তার মুড খুব ভালো। এই মুড মানে কি? মুড মানে হচ্ছে ভালো একটা ফর্ম, যে আসলে যে এই মুডটা দ্বারা আমরা কি বুঝাবো। হ্যাঁ, আমরা তার একটা ভাবযোগ বললাম, এটাকে আমরা ফ্যাক্ট হিসেবে বুঝবো, নাকি কমান্ড হিসেবে বুঝবো, নাকি উইশ হিসেবে বুঝবো, নাকি আনসার্টেনটি বুঝবো, ভাবটাকে আমরা কি হিসাবে ট্রিট করব। পিকে মুভিটাকে যদি কেউ দেখে থাকো, সেখানে দেখবা যে পিকে একটা কথা বলে যে এখানে একটা টুয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজের মিনিং এটা কত রকমের হইতে পারে, তাই না? সে যখন তার মানে সাঙ্গপাঙ্গরা যখন আবার পৃথিবীতে যখন আসবে, তখন ও সে বললে যে এখানে ল্যাঙ্গুয়েজ, একটা টুয়ার্ড ল্যাঙ্গুয়েজ কত রকম ভাবে এটা ট্রিট করা যেতে পারে। তো এখানে সেরকম যে আমরা একটা ভার্বকে কি ফ্যাক্ট হিসেবে ধরবো, নাকি কমান্ড হিসেবে ধরবো, না উইশ হিসেবে ধরবো, নাকি আনসার্টেনিটি হিসেবে ধরবো, এটি হচ্ছে ভার্বের মুড। আমরা আজকে কথা বলবো আমরা বিভিন্ন মুড নিয়ে। তাহলে কি কি মুড হতে পারে? আমরা ভার্ব দ্বারা হচ্ছে কোনো ফ্যাক্ট বুঝাইলাম, কোন একটা বিবৃতি দিলাম, অথবা কোয়েশ্চেন আস্ক করলাম, এটা বলা হয় ইন্ডিকেটিভ মুড। দে আর প্লেইং দ্য গিটার, সো এখানের মধ্যে একটা ফ্যাক্ট বোঝাচ্ছে। আর দে প্লেইং দ্য গিটার, ওরা কি আসলে গিটার প্লে করতেছে, প্রশ্ন করতেছে, এটা ইন্ডিকেটিভ মুড বলে। হ্যাঁ, পরীক্ষা কখনো আসবে না যে ইন্ডিকেটিভ মুড কাকে বলে, কোন প্রশ্ন কখনো আসবে না, তোমার ইউজের উপর প্রশ্ন আসবে। ইম্পারেটিভ মুড কোনটা? যেটা দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, তাকে বলা হয় ইম্পারেটিভ মুড। তখন আমরা যদি কাউকে বলি প্লিজ প্লে দ্য গিটার, তার মানে আমরা ওকে রিকোয়েস্ট করতেছি, প্লে দ্য গিটার, গিটারটা বাজাও, তার মানে ওকে আমরা কমান্ড করতেছি। এখন একটা বিশেষ ধরনের মুড আমরা পড়ব, যে মুডটাকে বলা হয় সাবজাংটিভ মুড, যে মুডটা দ্বারা কোন একটা প্রপোজাল, একটা উইশ, কোন একটা ডাউট বোঝায়। যেমন আই সাজেস্ট দ্যাট হি প্লে দ্য গিটার। দেখো একই সেন্টেন্স কত রকম ভাবে বলতেছি। আমি প্রস্তাব করতেছি যে যে সে যাতে গিটার বাজায়, না মানে আমি তাকে সে যাতে গিটার বাজায় আমি প্রস্তাব করতেছি। আই প্রপোজ দ্যাট সাকিব বি আস্কড টু প্লে দ্য গিটার। আমি প্রস্তাব করতেছি যে যেন সাকিব গিটার বাজায়। এটা দেখার পর একটা খটকা লাগতেছে। দেখা, তোমরা যখন আমার সাথে প্রথম ক্লাসটা করছো, তখন সেখানে আমি একটা সেন্টেন্স ছিল এরকম যে আই সাজেস্ট শি ভিজিট এ ডক্টর বা সি এ ডক্টর। হ্যাঁ, সে ভিজিট এ ডক্টর, ওখানে আমরা বলছিলাম এখানে ভিজিটের সাথে তো এস যুক্ত হওয়ার কথা ছিল, সে ভিজিটস হওয়ার কথা ছিল, কিন্তু কেন এস বাই এস যুক্ত হলো না, বেস ফর্ম কেন বসছে? বলছিলাম এটা আমরা সাবজাংটিভ মোডে কথা বলবো, তো আজকে আমরা সেটাই পড়তেছি। আই প্রপোজ দ্যাট, এখানে হওয়ার কথা ছিল সাকিব ইজ আস্কড, সাকিবকে যেন বলা হয় টু প্লে দ্য গিটার, যেন সাকিবকে গিটার বাজানোর কথা বলা হয়, এটা সাকিব ইজ আস্কড হওয়ার কথা ছিল। আমরা জানি যে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এটা হচ্ছে পাস্ট ফর্ম। আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 ফর্ম যেটাকে বলি। আর এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন, এদের যে বেস ফর্মটা হচ্ছে বি। তাহলে আমরা তার মানে এখানে আমরা ইজ ব্যবহার না করে ইজ এর বেস ফর্ম ব্যবহার করছি, বি ব্যবহার করছি। এখানে প্লেস ব্যবহার না করে আমরা বেস ফর্ম প্লে ব্যবহার করছি। তাহলে নিশ্চয়ই এখানে কোন একটা স্ট্রাকচারাল কিছু একটা আছে। তাহলে সাবজাংটিভ মোডে, যেখানে আসলে কোনো প্রস্তাব বোঝাই, কোনো উইশ বোঝাই, কোনো ডাউট বোঝাই, এখানে আমরা বিশেষ ধরনের স্ট্রাকচার ইউজ করতেছি। তাহলে এখানে আমাদের দ্যাট ক্লজের পরে যে সাবজেক্ট আসে, তারপরে ভাবটা কিন্তু এরকম এস বাই পাস্ট টেন্স কিছু হবে না, ডাইরেক্ট বেস ফর্ম হবে। সো আই সাজেস্ট দ্যাট হি প্লে দ্য গিটার, আই প্রপোজ দ্যাট সাকিব বি আস্কড টু প্লে দ্য গিটার। দুই ক্ষেত্রে আমার কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে ভাইয়া এখানে কোন জায়গায় সাবজাংটিভ মোড হবে, কেমনে বুঝবো আমরা এটা? হ্যাঁ, নিশ্চয়ই কিছু সংকেত বা ইঙ্গিত আমরা জানবো, যে সংকেত বা ইঙ্গিত থাকলে আমরা তখন সাবজাংটিভ মুড ব্যবহার করবো, সেগুলো আমরা আসবো। তার আগে বলি সাবজাংটিভ মুড এটা হচ্ছে একটা ভার্ব ফর্ম, কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝানোর জন্য।
ওই যে আমরা যে গত ক্লাসে পড়ছিলাম কন্ডিশনাল ক্লাসে ওয়ার সাবজেক্টিভ, যে আমি যদি তুমি হইতাম, আমি যদি রাজা হইতাম, হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি এরকম হইতো জিনিসটা, তাহলে সাবজেক্টিভ মোড দ্বারা আমরা কোনো হাইপোথেটিক্যাল কোনো কিছু বুঝাইতে পারি, উইশ প্রকাশ করতে পারি। আই উইশ আই কুড ফ্লাই, যদি আমি যদি উঠতে পারতাম। কোনো ডিমান্ড বুঝাইতে পারি, কোনোটা সাজেশন বোঝাতে পারি, যে আমি প্রস্তাব দিচ্ছি দিচ্ছি যে, হ্যাঁ, এগুলো সবগুলো সাবজেক্টিভ মোডের ব্যবহার। হ্যাঁ, তাহলে আমরা কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে পারি, যে আই ওয়ার ইউ, হ্যাঁ, যে আমি যদি তুমি হইতাম, নর্মালি কি হয় আই ওয়াজ হয়, কিন্তু এরকম কোনো আনরিয়েল ব্যাপার বোঝানোর জন্য এখানে যে কোনো সাবজেক্টের পর আই হি সি সবার পরে কি বলবে, ওয়ার বসবে। আর কোনো উইশ বোঝানোর জন্য, ডিমান্ড বোঝানোর জন্য, সাজেশন বোঝানোর জন্য এখানে আমরা সাবজেক্টিভ মোড ব্যবহার করতে পারবো। আই ডিমান্ড হি লোয়ার হিজ সোর্ড, আমি ডিমান্ড করতেছি যে, আমি চাচ্ছি যে সে যাতে তার তরবারিটা নামায়। নর্মালি কি হইতো, নর্মালি হইতো কি লোয়ার্স, তাই না? নর্মালি এস বাই এস যুক্ত হইতো। তাহলে এখানে আই ডিমান্ড হি লোয়ার হিজ সোর্ড, যে আমি ডিমান্ড করতেছি যে সে যাতে তার তরবারিটা নামায়। তাইলে আমরা কি ইঙ্গিত দেখলে বুঝবো? আই সাজেস্ট দ্যাট, আই প্রপোজ দ্যাট, আই রিকোয়েস্ট দ্যাট, ইঙ্গিত গুলো যদি থাকে তখন তুমি বুঝবা এরপরের ক্লজটার মধ্যে ভার্বটা সাবজাংটিভ ফর্মে হবে। সাবজাংটিভ ফর্ম মানে ডাইরেক্ট বেস ফর্মে বসে যাবে। আই সাজেস্ট দ্যাট লিসা রাইট দ্য আর্টিকেল, সো আমি প্রস্তাব করতেছি যে লিসা আর্টিকেলে যেন লেখে। আই সাজেস্ট দ্যাট মেরি কাম হিয়ার, আমি প্রস্তাব করতেছি মেরি যেন এখানে আসে। আই প্রপোজ দ্যাট ইমরান, নর্মালি তো কি ইজ আস্ট, সো আই প্রপোজ দ্যাট ইমরান বি আস্ট টু অ্যাটেন্ড দ্য পার্টি, যে আমি প্রস্তাব করতেছি যে সে যেন পার্টিতে আসে। তাহলে আমরা দেখলাম সাবজাংটিভ মোডে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আই সাজেস্ট দ্যাট, আই প্রপোজ দ্যাট, হি রিকোয়েস্টেড দ্যাট, দ্য বোর্ড রিকমেন্ডেড দ্যাট, দে মেড এ সাজেশন দ্যাট। হ্যাঁ, তাহলে এরপরে দ্যাট ক্লসে সাবজেক্টের পরে ভার্বটা ডাইরেক্ট আমরা বেস ফর্ম বসাই দিব, ডিরেক্ট বেস ফর্ম হয়ে যাবে। সো দে মেড এ সাজেশন দ্যাট উই বি আর্লি। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা যখন সাবজাংটিভ মোডে আমরা যখন নেগেটিভ করতে চাইবো তখন এই বেস ফর্মের আগে একটা নট লাগাই দিব। তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট দ্য পার্ক নট বি লকড এট নাইট, জাস্ট বেস ফর্মের আগে একটা নট লাগাই দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা নেগেটিভ ফরম্যাট হয়ে যাবে। আর কি গাছ, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, তারা ইজ অ্যাংশাস দ্যাট, উই আর ডিটারমাইন্ড দ্যাট। হ্যাঁ, তাহলে এরকম তোমার এই ধরনের ইঙ্গিত থাকলে তুমি বুঝবা এরপর দ্যাট ক্লস, তারপরে সাবজেক্টের পরে ভার্বটার বেস ফর্ম লাগাই দিবা। তারা ইজ অ্যাংশাস দ্যাট ইউ রিটার্ন সুন, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। উই আর ডিটারমাইন্ড দ্যাট ইট রিমেইন সিক্রেট। এই জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যদি মনে করো পৃথিবীর কোনো ভাষা তুমি হচ্ছে এরকম মুখস্থ করে আসলে তুমি আয়ত্ত করতে পারবে না, তুমি চেষ্টা করবা যে ব্যবহার করার জন্য রেগুলার। হ্যাঁ, তাহলে এখানে তুমি পড়তেছো প্রিলির জন্য, যদিও আমাদের ক্লাসগুলো প্রিলির জন্য হলেও আমাদের ক্লাসগুলো থাকে রিটেন ওরিয়েন্টেড। এখানে যে সেন্টেন্স গুলো আমরা লিখতেছি তুমি এগুলো জোরে জোরে এমন ভাবে পড়ে যাতে তোমার কানে ঢুকে, জোরে জোরে পড়বা। আই সাজেস্ট দ্যাট, হ্যাঁ, লিসা রাইট দ্য আর্টিকেল। এখন তুমি তোমার মতো করে, আমি যেরকম কত ক্লাসে তোমাদের প্র্যাকটিস করেছিলাম, তুমি চিন্তা করবা যে তুমি নিজে এরকম কোন সেন্টেন্স লিখতে পারো কিনা। হুম, এবং তুমি যে কিছু সেন্টেন্স তুমি কল্পনা করবা, ওই সেন্টেন্স গুলো তুমি ইংলিশ রিটেন এক্সামে লেখা ট্রাই করবা, তোমার প্রাত্যহিক জীবনে ব্যবহার করা ট্রাই করবা। তুমি সোশ্যাল মিডিয়াতে কোথাও কমেন্ট করতেছো, কমেন্টের মধ্যে সেন্টেন্স গুলো ইউজ করবা। তুমি কারোর সাথে চ্যাটিং করতেছো, চ্যাটের মধ্যে তুমি এই সেন্টেন্স গুলো ব্যবহার করবা। যখন তুমি এরকম ব্যবহার করবা এটা তোমার পার্মানেন্ট হয়ে যাবে। মনে রাখবা, তুমি যে সেন্টেন্সটা তোমার নিত্য নৈমিত্তিক জীবনে ব্যবহার করো না, সেন্টেন্সের মালিক তুমি না। এটা কোনোদিন তোমার দখল প্রতিষ্ঠা হবে না। শুধু গ্রামার মুখস্থ করলে কোনোদিন তুমি ভাষা আয়ত্ত করতে পারবে না। ও ভাষা আয়ত্ত করার জন্য তোমাকে এটা রেগুলার ব্যবহার করতে হবে। তুমি যেখানে চান্স পাবে সেখানে ব্যবহার করবা। এটা যদি করতে পারো তাহলে তোমার গ্রামারটা সহজ লাগবে। যারা বলো যে ভাইয়া কঠিন লাগতেছে, এটা বুঝি না, এরকম চেষ্টা করবা। ভুলভাল বইলেও তুমি এটা, ওই যে মোশাররফ করিমের নাটক আছে না, ওরা যে ইংলিশ বলে যে ওরা ম্যাথে যারা ছিল সিদ্দিক, মোশাররফ করিম, চঞ্চল, হ্যাঁ, একটা নাটক ছিল খুবই মজার। ওরা যখন ব্যবহার করতে করে এরকম তুমি ইউজ করবা, তখন তোমার কাছে ইজি লাগবে। আর প্রত্যেকটা সেন্টেন্স জোরে জোরে পড়বা। আই প্রপোজ দ্যাট সুজন বি আস্কড টু অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে জোরে জোরে করলে কি, বললে কি হবে, আমাদের এক তো ফেসিয়াল এখানে ব্যায়াম হচ্ছে মাসলের, তাহলে এখানে মোটর মেমোরি হচ্ছে, কানে শুনতেছি, তারপর অডিটরি মেমোরি হচ্ছে, আবার তুমি সাইড থেকে দেখে দেখে পড়তেছো, ভিজুয়াল মেমোরি হচ্ছে, তাহলে ট্রিপল অ্যাকশন হচ্ছে। বা তোমার ফ্রেন্ড থাকলে পাশের ফ্রেন্ডকে তুমি বলবা যে সেন্টেন্সটা, এটা ওকে কোয়েশ্চেন করবা যে এই সেন্টেন্সটা কেমন যদি আমাকে বুঝাই বল। হ্যাঁ, আর বেস্ট হচ্ছে কারো রাইট পড়ানো। তাহলে আমরা যদি সাম আপ করি, আমরা গত ক্লাস থেকে কিছু এক্সাম্পল এখানে পেয়ে যাব। হ্যাঁ, ইফ ইট ওয়ার মি, এটা যে আমি হইতাম,
আই উড গো, আমি যাইতাম। তাহলে প্রথম অংশ ওয়ার সাবজেক্টিভ ছিল, অথবা সিম্পল পাস্ট টেন্স থাকতে পারে অংশ কি উড প্লাস বেস ফর্ম। যা এটা যদি আমি হইতাম তাহলে আমি যাইতাম। আই উইশ ইট ওয়ার রিয়েল, আমি উইশ করতেছি এটা যদি বাস্তব হইতো। হ্যাঁ, তাহলে হাইপোথেটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তাহলে ইট ওয়াজ না হয়ে কি হয়েছে, হয়েছে। ইটস ইম্পারেটিভ দ্যাট দ্য বিগিন অ্যাট ওয়ান্স। সো এটা ডিপেন্ড করতেছে, এটা এটা শুরু করতে হবে, এটা ইম্পারেটিভ এটা। হ্যাঁ, আই প্রপোজ, আমি প্রস্তাব করতেছি যে হি ওয়ার্ক ফুল টাইম, আমি প্রস্তাব করতেছি সে ফুল টাইম যাতে কাজ করে, তাহলে এখানে ওয়ার্কস হবে নাই। তুমি যদি কয়েকবার পড়ো, তুমি যখন প্রিলিতে এরকম প্রশ্ন দেখবা যে আই প্রপোজ হি ড্যাশ ফুল টাইম, হি ড্যাশ ফুল টাইম, তো অপশন যখন দেখবে, অপশন এ হচ্ছে ওয়ার্ক, হ্যাঁ, অপশন বি হচ্ছে ওয়ার্কস, হ্যাঁ, অপশন সি হচ্ছে হ্যাজ ওয়ার্কড, হ্যাঁ, অপশন ডি হচ্ছে শুধু ওয়ার্কড। যেটা আমাদের মন জানে না, চোখ সেটা দেখে না। আমার অ্যানাটমি স্যারেরা বলতো, যারা বলতো যে তুমি যদি স্ট্রাকচারটা যে মাথায় থাকে, তাহলে তুমি এটা স্ট্রাকচার দেখলে বুঝে যাবা যে এটা কোন স্ট্রাকচার। এটা যার মনে মনে সাবজেক্টিভ মোডটা আছে, প্রশ্ন যখন দেখবে আই প্রপোজ হি, আরে হি এটা তো ওয়ার্কস হবে না, আরে না এটা তো ওয়ার্কস হবে না, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স রুলস নেই, এটা সাবজেক্টিভ, এটা তো ওয়ার্ক হবে। যার মনে আছে ওয়ার্ডটা সাবজেক্টিভ মোড, ও চোখ এটা দেখবে। যার মনে এটা নাই, ও চোখ দেখবে না। তাহলে তোমার এত টেনশন করার দরকার নাই যে মুখস্থ কেন করো, মুখস্থ করার কোনো দরকার নাই। ওটা প্রশ্ন দেখলে তোমার অটোমেটিক ওঠে না, মনে পড়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, যে সাবজেক্টিভ ওয়ার্ডস থাকলে আই প্রপোজ দ্যাট, আই সাজেস্ট দ্যাট, হি রিকোয়েস্টেড দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, এরপরে যে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তুমি এখানে এই মনে রাখতে পারো যে কমান্ড, অর্ডার, উইশ, সাজেস্ট, রেকমেন্ড, হ্যাঁ, আস্ক, ইনসিস্ট, ডিমান্ড, ইউজুয়ালি এই ওয়ার্ডগুলো এগুলো এর মধ্যে পাবা, বেশিরভাগ পাবা তুমি সাজেস্ট এবং প্রপোজ, এইটা বেশি পাবা। সাজেস্ট, রেকমেন্ড, প্রপোজ এবং উইশ, এই কয়েকটা বেশি বেশি পাবা। হ্যাঁ, সাবজেক্টিভের মধ্যে। তা ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, ইট ইজ এসেনশিয়াল দ্যাট। তো এখানে আমরা তোমার হচ্ছে যে এখানে কিছু শর্টকাট দিয়ে রাখছি আমরা, যে কাউজ রেট এবং ইন আইস। সো এবার মনে রাখতে পারো, কিন্তু এরকম মনে হয় আমি যে এইভাবে মুখস্থ আমি কখনো করতে পারি না। আমার টেকনিক যেটা হচ্ছে, আমি যেটা করি সেটা হচ্ছে যে ইউজগুলো বারবার তোমার মুখ উচ্চারণ করি, এবং সেটা যখন শুনি তখন ইউজুয়ালি মনে থাকে। হ্যাঁ, এরকম শর্টকাট টেকনিক গুলো এরকম বা নেমোনিক দিয়ে এরকম মুখস্থ রাখতে পারবে না আসলে এরকম। তাহলে আমরা সাবজেক্টিভ পড়ে ফেললাম, সাবজেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা রিটার্নে তোমাদের কাজে লাগবে। এবার আসলে আমরা কিছু মুডাল ভার্ব পড়বো। প্রথম ক্লাসে বলছিলাম যে মুডাল ভার্ব নিয়ে আমরা একটা ক্লাস আলোচনা করবো। তাহলে মুডাল ভার্ব গুলো হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব তার মানে তারপরে একটা মেইন ভার্ব বসবে। তো এই অক্সিলারি ভার্ব গুলো কি করে, এরা অ্যাবিলিটি বুঝাইতে পারে, পসিবিলিটি বুঝাইতে পারে, পারমিশন বুঝাইতে পারে, অব্লিগেশন বুঝাইতে পারে। মোডাল অক্সিলারি গুলো কি কি আছে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, শেল, শুড, উইল, উড, এগুলো আমরা ব্যবহার করবো। প্রথম আমরা কিছু অ্যাবিলিটি নিয়ে কিছু আমরা মোডাল ভার্ব পড়বো, এরপরে পড়বো কয়েকটা পসিবিলিটি নিয়ে, পারমিশন, এবং আমরা অতীতকালের কোনো কিছু নিয়ে রিগ্রেটও করবো। তাহলে অ্যাবিলিটি নিয়ে কি আছে, ক্যান, কুড, যেমন দে ক্যান স্পিক ফ্রেঞ্চ, তারা ফ্রেঞ্চ বলতে পারে, এটা তো ওদের অ্যাবিলিটি। যে মাইট বি রং, রং হইতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি। হ্যাঁ, লিসা মে গো টু নিউ ইয়র্ক, ও নিউ ইয়র্ক যেতে পারে, যে ওকে পারমিশন দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, জেইন মাস্ট ট্রাই হার্ডার, ওকে অবশ্যই হার্ডার ওইটা ট্রাই করতে হবে, এটা অব্লিগেশন। হ্যাঁ, তার এগুলো হচ্ছে মোডাল ভার্বের এক্সাম্পল। এখন আমরা দেখবো, একটু বিস্তারিত যাই, যে কোন কোন মোডাল ভার্ব দ্বারা আমরা পসিবিলিটি প্রকাশ করতে পারি। এখন এই পসিবিলিটি তো হইতে পারে প্রেজেন্ট টেন্সে, হইতে পারে ফিউচার টেন্সে, হইতে পারে পাস্ট টেন্সে। আমরা প্রেজেন্ট এবং ফিউচারের জন্য সেম রুল, পাস্ট টেন্সের জন্য আমরা একটু ডিফারেন্স আছে। পসিবিলিটি আমরা সম্ভাবনা প্রকাশ করবো, চলো। মাই ফ্রেন্ড কুড বি মানে বেস ফর্ম প্লেইং স্পোর্টস, যে সম্ভবত আমার ফ্রেন্ড এখন কি হইতেছে, সে হয়তো এখন খেলতেছে। মাই ফ্রেন্ড মাইট বি এট এ ক্লাব ডান্সিং, সম্ভবত এই মুহূর্তে সে ক্লাবে ডান্স করতেছে। মাই ফ্রেন্ড মে বি এট হোম রিডিং, সম্ভবত এখন এট প্রেজেন্ট সে কি করতেছে, সে হয়তো বাসায় এখন পড়তেছে। হ্যাঁ, এই মে স্পেস বি, তার মানে এই যে মে মডেল ভার্ব আর এই বিটা হলো বেস ফর্ম। এই মে স্পেস বি আর একসাথে মে বি, দুটো পার্থক্য আছে। এই মে বিটা হলো একটা অ্যাডভার্ব, এই মে বি অর্থ হলো পারহেপস, এই মে বি অর্থ হলো পারহেপস, সম্ভবত, অ্যাডভার্ব। আর এই মেবি হলো মডেল ভার্ব, এই বি হলো বেস ফর্ম। যেমন বলুন, মেবি মাই ফ্রেন্ড ইজ ড্রাইভিং অ্যারাউন্ড টাউন, সম্ভবত সে এখন ড্রাইভ করতেছে। হ্যাঁ, মিনিং সেম থাকতেছে, কিন্তু এই মেবি হলো অ্যাডভার্ব। তাহলে দেখো তো, আমরা এই যে সম্ভবত সে খেলতেছে, সম্ভবত এখন নাচতেছে, সম্ভবত পড়তেছে,
কি বলে আমরা কুড মাইট মে এদের পরে বেস ফর্ম বি ব্যবহার করছি। তো এখানে তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, কুড ইউজ করতে পারো, মাইট ইউজ করতে পারো, মে ইউজ করতে পারো। এই জন্য মে ইউজ করাটা বেশি ফর্মাল। আর মে স্পেস বি, এই মে হচ্ছে মোডাল, বি হচ্ছে বেস ফর্ম, কিন্তু এই যে কোনো স্পেস নাই, মেবির মধ্যে কোনো স্পেস নেই, এই মেবিটা হচ্ছে অ্যাডভার্ব, এটা সেন্টেন্সে শুরুতে থাকে। ফিউচার পসিবিলিটি সেম ওয়ে, মে মাইট কুড ভার্বের বেস ফর্ম, মে মাইট কুড ভার্বের বেস ফর্ম, যে কোনো একটা বসাতে পারো। ইট মে স্নো টুমরো, কালকে তুষারপাত হইতে পারে। আই মাইট কুক টু নাইট, যে আজকে রাতে আমি রান্না করতে পারি, হ্যাঁ সম্ভাবনা আছে রান্না করার। মাই মাদার কুড কল মি দিস উইক, আমার আম্মা আমার এই সপ্তাহে ফোন করতে পারে। তাহলে দেখো ভবিষ্যৎকালে এটা সম্ভাবনা আছে, ভবিষ্যতের একটা সম্ভাবনা বোঝানোর জন্য আমরা মে মাইট কুড তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। প্রেজেন্ট টেন্সের কোনো পসিবিলিটি বোঝানোর জন্য আমরা মে মাইট কুড ভার্বের বেস ফর্ম বি ব্যবহার করছি। একটা বিষয় একটু খেয়াল করো তো, দেখো তো এখানের মধ্যে, এখানে আমরা মোডাল ভার্ব মে মাইট অথবা কুড যে কোনো একটা ইউজ করা যাবে, করে তুমি ইউজ করছো বি, এবং এখানের মধ্যে আরেকটা ভার্ব নিছো, ভার্বের লগে আইএনজি যুক্ত করছো, মানে অ্যাকশন ভার্ব, সেটা সে অ্যাকশন ভার্বের লগে আইএনজি যুক্ত করছো। সো মাই ফ্রেন্ড মাইট বি এট আ ক্লাব ডান্সিং, দিস ইমেজ মে বি টু ফেসেস লুকিং এট ইচ আদার। তাহলে দেখো এই যে আমরা একটা কুড মে মাইট মোডাল ভার্ব, এরপর ভার্বের বেস ফর্ম, তারপর একটা ভার্ব আছে তাকে আমরা নন ফাইনাইট করে দেওয়ার জন্য আইএনজি যুক্ত করছি। এই স্ট্রাকচারটার সাথে এটা একটা পার্থক্য আছে। এখানে আমি হচ্ছে এই ভার্বটা ইউজ না করে আমি অন্য কোনো ভার্ব ইউজ করছি, হ্যাঁ ফিউচার পসিবিলিটি বোঝানোর জন্য। এটা একটা বিশেষ ধরনের ব্যাপার, যে এখানে এই যে কুড বি তারপর একটা ভার্বের লোক আইএনজি, মাইট বি একটা ভার্বের সাথে আইএনজি, মে বি একটা ভার্বের সাথে আইএনজি, এটা মানে হচ্ছে এট ভেরি মোমেন্ট, এই মুহূর্তে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে তুমি যখন বলো যে আমার বন্ধু এখন নাচতেছে, এই মুহূর্তে এখন নাচতেছে, এই মুহূর্তে এট দিস মোমেন্ট, তাহলে তুমি বলবো মাই ফ্রেন্ড মাইট বি এট এ ক্লাব ডান্সিং, সম্ভবত এখন সে ক্লাবে নাচতেছে। হ্যাঁ, তাইলে আমরা এখানে যে কোনো ভার্বের আগে আমরা মে মাইট কুড ব্যবহার করে আমরা পসিবিলিটি বোঝাতে পারি। সি মে হ্যাভ দ্য কিজ ইন হার ব্যাগ, যে ওর ব্যাগে সম্ভবত কি আছে, ওর ব্যাগের মধ্যে চাবি থাকতে পারে। দে মাইট নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, যে ওরা মনে হয় জানতে পারে, সম্ভাবনা আছে, ওরা এটা জানার সম্ভাবনা আছে, জানতে পারে। দে মাইট নো, তারা জানতে পারে। হি কুড আন্ডারস্ট্যান্ড স্প্যানিশ, সে স্প্যানিশ জানতে পারে। তাহলে আমরা এগুলো হচ্ছে আমাদের এট প্রেজেন্ট কোনো কিছু পসিবিলিটি আমরা বুঝাচ্ছি। তাইলে আমাদের আগে যে উদাহরণের মধ্যে যাদের মনে হচ্ছিল যে আমরা সব জায়গায় মাইট বি তারপর একটা ভার্বের আইএনজি লাগাইছি, এটা কেন, এটা বোঝানোর জন্য রাইট নাও হ্যাপেনিং। হ্যাঁ, তাই আমরা যদি বলি যে হি মাইট কুক, হি মাইট কুক, সম্ভবত সে রানবে, আজকে রাত্রে রানবে সে। হ্যাঁ, এখন এটা ভবিষ্যতের কিছু একটা বোঝাচ্ছে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে এই মুহূর্তে সে রান্না বান্না করতেছে, এই মুহূর্তে সে কিচেনে আছে। তাহলে রাইট নাও বোঝানোর জন্য আমরা যদি বলি মাইট কুক, সে রানবে, কবে রানবে, হতে পারে আজকে রাত 12টা বাজে রানবে, রাত 11টা রানবে, হ্যাঁ আমি জানি না, ভবিষ্যৎকালে এটা কথা, সকালবেলা রানবে হতে পারে। হ্যাঁ, হি মাইট কুক এট দ্য মর্নিং, সো কালকে সকালে রানবে সে। কিন্তু যদি বলি আমি হি মাইট বি কুকিং, তাহলে তুমি না বলা লাগবে না, এমনি বুঝে যাবে হি মাইট বি কুকিং মানে এখন সে রানতেছে। তাহলে হি মাইট বি কুকিং মানে এখন সে রানতেছে, ও এখন কিচেনে আছে। যদি বলি ইট মে স্নো টুমরো, যে এটা কালকে সম্ভবত এটা তুষারপাত হইতে পারে। তাহলে এই মুহূর্তে ঘটতেছে, রাইট নাও ঘটতেছে, সেখানে তুমি কি করবা, সেখানে তুমি মে মাইট কুড এরপরে লাগাবা বি, তারপর একটা ভার্বের লগা আইএনজি, অবশ্যই অ্যাকশন ভার্ব সেটা, তাই না, স্ট্যাটিক ভার্বের তুমি আইএনজি লাগাতে পারবে না। হ্যাঁ, এটা মানে হচ্ছে এই মুহূর্তে এই কাজটা হ্যাপেনিং, এই কাজটা এই মুহূর্তে হইতেছে। হ্যাঁ, তাহলে তোমার কাজ হলো এরকম সেন্টেন্স দেখে এগুলো বাস্তব জীবনে ব্যবহার করতে শেখা। ওকে, ধরো তোমার বন্ধু বাপ জিজ্ঞেস করতেছে, ফোন করে জিজ্ঞেস করতেছে যে ধরো তুমি হোস্টেল আছো, আব্বা ফোন করছে, কয় জলিল কোথায় আছে, তুমি বললা যে আঙ্কেল হি মাইট বি প্লেইং কার্ডস, ও মনে হয় তাস খেলতেছে এই মুহূর্তে। হ্যাঁ, মানে একটু ব্যাস লাগাই দিল আর কি। তার মানে জলিলের আব্বা তখন বুঝবে যে হচ্ছে যে ওনার ছেলে মুহূর্তে তাস খেলতেছে, হি মাইট বি প্লেইং কার্ডস। হ্যাঁ, বাস্তবে তুমি এটা ব্যবহার করবা। ওকে, সো আমরা এখন ভেরি কনফিডেন্ট, আমরা এখন প্রেজেন্ট টেন্সের কোনো পসিবিলিটি এবং ফিউচার টেন্সের কোনো পসিবিলিটি আমরা ইনশাল্লাহ বোঝাতে পারবো। ওকে, এখন চলো অতীতকালে কিছু একটা ঘটে থাকতে পারে, অতীতকালে পসিবিলিটি বোঝাবো, চলো সম্ভাবনা বোঝাবো। অতীতকালে পসিবিলিটি বোঝানোর জন্য একটা জিনিস তুমি করতে পারো, মেবি অ্যাডভার্বটা ইউজ করতে পারো। মেবি অ্যাডভার্ব ইউজ করলে তো তুমি বর্তমান ভবিষ্যৎ যে কোনোটা ইউজ করো, মেবি মানে পারহ্যাপস,
মেবি অর্থ হচ্ছে পারহ্যাপস, তো পারহ্যাপস লাগাই দিলে তো সম্ভবত। এটা মেবিটা প্রেজেন্ট টেন্স ইউজ করা যায়, পাস্ট টেন্স ইউজ করা যায়, সব টেন্সে মেবি ইউজ করা যায়। মেবি অর্থ পারহ্যাপস। হ্যাঁ, তো এখানে এখানে আমাদের এমিলি রুমে একটা ম্যাচ হয়েছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলছিল যে ভাই এরকম ওই মেয়ের ছবিওয়ালা ঘটনা হচ্ছে, এটা একটা আমরা কোর্সের একটা কোর্স রেপ্লিকেট করতেছি এখানের মধ্যে, কারণ এই কোর্সটা আমার খুবই ফেভারিট একটা কোর্স ইংলিশ। আমার এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইংলিশ, আমার ক্যাপস্টোন কোর্সেরাতে। তো ওই কোর্সের কন্টেন্টটা এখানে আমি ইউজ করতেছি জাস্ট। তো ওইখানে এরকম মেয়েদের ছবি, ওইটা আমি আসলে ছেলেদের ছবি বানাতে পারি নাই, ওরা মেয়ে আর কি। এই জন্য আমি খুব দুঃখিত, আমি চাইলেও ছেলে বানাতে পারতেছি না। আমি বুঝছি তুমি ছেলেদের পছন্দ করো, তো এখানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর কি, সরি। এই জন্য একজন বললো যে মেয়েদের ছবি ভালো লাগে না, ও ছেলে ভালো লাগে, তো আমি আসলে পারতেছি না। এটা ওই কোর্সের কন্টেন্টটাই। হ্যাঁ, আর তোমরা যারা ইংলিশ পড়াতে চাও, আম, সেটা হোক কোনো কোচিং এ, সেটা হোক তোমার তুমি টিউশন করো, হতে পারে কোনো কলেজে, তুমি কোর্সেরাতে বেসিক কিছু গ্রামার কোর্স করে নিতে পারো, তাহলে তোমার ফাউন্ডেশন অনেক স্ট্রং হবে। দেশি গ্রামার থেকে ওখানের মধ্যে আমি ওদের পড়ানো অনেক সিস্টেমেটিক, তো ওই কোর্সগুলো আমরা এখানে রেপ্লিকেট করতেছি বিটুইন ইংলিশ কোর্সে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি বলি মেবি, তাহলে ওর রুমটা এটা ম্যাচ হয়ে গেছে, অনেক চিন্তা করতেছে যে চোরা বেটা ঢুকছে মনে হয়, তাহলে মেবি আ থিফ ব্রোক ইনটু মাই অফিস, সম্ভবত চোরা বেটা এখানের মধ্যে ঢুকছিল। মেবি আ বার্ড ফ্লিউ ইন থ্রু দ্য উইন্ডো, সম্ভবত আমরা দিয়ে একটা পাখি ঢুকে গেছে। হ্যাঁ, মেবি এমিলি মেড আ ম্যাচ, সম্ভবত এমিলি একটা ম্যাচ করছে, সে ঘুমানোর সময় ম্যাচ করছে, পরে রেখে চলে গেছে। তাহলে আমরা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, আর মেবি হতে পারে, তো মেবি দ্বারা তো সব আমরা সম্ভাবনা বুঝতে পারি। এখানের মধ্যে আমার জটিল কিছু নাই। এখন আসো, আমরা যেরকম প্রেজেন্ট এবং ফিউচারের পসিবিলিটি বোঝানোর জন্য মে, মাইট, কুড প্লাস ভেসন ব্যবহার করছি, অতীতকালের পসিবিলিটি বোঝানোর জন্য মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ ভার্বের ভি থ্রি। তাহলে মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, এটার মাধ্যমে আসলে অতীতকালের কোন একটা পসিবিলিটি বুঝাই। সাথিফ মাইট হ্যাভ ব্রোকেন ইনটু দ্য অফিস, যে সম্ভবত একটা চোরাবাড়া ঢুকছিল অফিসের মধ্যে। A bird may have flown in through the window, সম্ভবত একটা পাখি ঢুকে গেছিল জানালা দিয়ে। এমনি কুড মেড এ ম্যাচ, সম্ভবত একটা ম্যাচ করে থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের পসিবিলিটি বোঝানোর জন্য মে, মাইট, কুড প্লাস বেস ফর্ম এই মুহূর্তে ঘটতেছে, এখন করতেছে, এটা বোঝানোর জন্য মে, মাইট বা কুডের সাথে বি প্লাস আর একটা ভার্বের, যে কুকের সাথে আমরা যেমন অ্যাকশন ভার্ব এই মুহূর্তে ঘটতেছে, এখানে আমরা মাইট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, বা মেবি ওই ভার্ব প্লাস আইএনজি, কুড বি বা ভার্ব প্লাস আইএনজি, এভাবে ইউজ করতে পারি। আর অতীতকালের কোনো পসিবিলিটি বোঝানোর জন্য তো মাইট হ্যাভ বি থ্রি, মে হ্যাভ বি থ্রি এবং কুড হ্যাভ বি থ্রি। আই হোপ তোমরা এখন এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশনে কোনো বাক্য লেখার সময় তুমি এখন ইউজ করতে পারবা। তাহলে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটারই সম্ভাবনা আমরা এখন প্রকাশ করে ফেলছি। চলো, সম্ভাবনার উপর থেকে কি লাভ, এখন আমরা একটু সার্টেনটি প্রকাশ করি, নিশ্চয়তা, গ্যারান্টি প্রকাশ করবো। চলো, হ্যাঁ, এখানে এই পেঙ্গুইনটা দেখে কি মনে হচ্ছে? পেঙ্গুইনটা দেখে মনে হচ্ছে ও খুব ঠান্ডা, শীতে কাঁপতেছে। দ্য পেঙ্গুইন মাস্ট বি কোল্ড, ওর খুব শীত লাগতেছে। হ্যাঁ, দ্য ডায়মন্ড রিং, তো গত ক্লাসে অনেকে আমাকে ডায়মন্ড রিং দিতে চাইছিল, আমি ডায়মন্ড রিং নিতে চাই না, কারণ ইনভেস্টমেন্ট ভ্যালু নাই। সো ডায়মন্ড রিং তুমি বেচতে পারবে না, এটা সো এটার কোনো দাম নাই। এটা সো এটা তুমি একবার কিনছো, এটার অর্নামেন্টাল ভ্যালু আছে, কিন্তু এটার কোনো সেল ভ্যালু নাই। ওটা দোকান নিলে এটা কিনবে না শেয়ার, ওটা সেল ভ্যালু শূন্য। তুমি আমাকে গোল্ড তোল দিলে নিতে পারি আমি। দ্য ডায়মন্ড রিং মাস্ট কস্ট এ লট। হ্যাঁ, তাহলে মাস্ট মানে এটা অবশ্যই অনেক দাম হয়ে থাকবে। এই দুটো লেডি বাগ, ওদের পোকা, ওরা ভালোবাসা করতেছে এখানের মধ্যে। তাহলে এই ভালোবাসা করার দেখে আমি বুঝছি ওরা হচ্ছে লাভ ইচ আদার, মাস্ট লাভ ইচ আদার। তাহলে আমরা মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম এর দ্বারা আমরা বোঝাই, মাস্ট এই মডেল ভার্ব দ্বারা আমরা সার্টেনটি বোঝাই অবশ্যই। সো মে, মাইট, কুড এগুলো হচ্ছে পসিবিলিটির জন্য, প্রেজেন্ট এবং ফিউচারের পসিবিলিটির জন্য মে, মাইট, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস ভার্বের বেস ফর্ম। আর এট ভেরি মোমেন্ট, এই মুহূর্তে একটা জিনিস ঘটতেছে, সেই জন্য আমরা মে, মাইট, কুড প্লাস বি প্লাস যেটা ঘটতেছে সেটা লাগে আইএনজি। অতীতকালের পসিবিলিটি বোঝানোর জন্য মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বের বি থ্রি। সার্টেনটির জন্য মাস্ট। এখন আসো, আমরা যে জিনিসটা দিতে সবসময় খুব পছন্দ করি সেটা কি? আমাদের পছন্দের জিনিস কি বলো তো? কি দেওয়া পছন্দ করি আমরা সবাই? আমরা সবাই অ্যাডভাইস দিতে পছন্দ করি। এটা খুবই আমাদের প্রিয় একটা ব্যাপার, আমরা সবাই উপদেশ দিতে চাই। হ্যাঁ, সবাই উপদেশ দিতে চাই। হ্যাঁ, ধরো আমি কোথাও গেলাম, তো আমার এই লোকজন উপদেশ দিচ্ছে একজনে, আপনি পিটিওতে এটা করেন, সেটা করেন, এমনি করলে ভালো হতো, এমনি করলে ভালো হইতো। আমি এর কি বলি জানো, আমি আমি এটা তো আমি জানি এটা এরকম, আমার উপদেশ দরকার না, একটা কাজ করো, তুমি এই কাজটা করে দেওয়াই না,
তো ওটা আমি 1 মাসের জন্য ট্রায়াল পিরিয়ড আনি। তো ও যখন কাজ করতে আসে তখন বুঝে যে কাজটা তো সোজা না, মানে অনেক ঝামেলা আছে, যে অনেক লোকবল নিয়ে কাজ করা। তো আমরা প্রত্যেকেই, বাংলাদেশে একটা চা চার দোকানদার, সে সাকিব আল হাসানের থেকেও ভালো ক্রিকেট বুঝে। হ্যাঁ, সে কিন্তু প্রাইম মিনিস্টার থেকেও বেশি দেশ চালানো বুঝে, সালাউদ্দিন আহমেদের থেকে বেশি সংবিধান বুঝে। সে শুধু চা বানানোটা কম বুঝে একটু। হ্যাঁ, এটাই বাস্তবতা। তা আমাদের, তোমরা যারা এখন করতে, তোমরা কিন্তু সবকিছুই করো, শুধুই পড়াশোনাটা করো না আর কি। ওইটাই তোমাদের সমস্যা, এটা একটু কম করো। তো চলো ঠিক আছে, আমরা উপদেশ দিই, চলো অন্যদের উপদেশ দিব আমরা এখন। হ্যাঁ, আমরা কি কিভাবে অ্যাডভাইস দিতে পারি? একটা তো জানি শুড। হ্যাঁ, ছোটবেলা থেকে জানি শুড, এটা করা উচিত। শি শুড বাই আ গিফট এট দ্য মল, ও মল থেকে একটা গিফট কেনা উচিত। হ্যাঁ, নর্মাল একটা উচিত এটা। শি অট টু বাই আ গিফট এট দ্য মল, এই অট টু আর শুড, এটা মিনিংটা সেম, এর কন্ট্রাকশন অটা। শি অট বাই আ গিফট এট দ্য মল। সো শুড এবং অট টু সেম মিনিং। আরেকটা মডেল আমরা ইউজ করতে পারি, সেটা হেড ব্যাটার। সো শি হেড ব্যাটার বাই আ গিফট এট দ্য মল। এখন এই হেড ব্যাটার মানে কি? মানে হচ্ছে তুমি ভাই এই মুহূর্তে করে ফেলাটা ভালো হবে, একটা সেন্স অফ আর্জেন্সি আছে, না করলে সমস্যা আছে তোমার। হুম, এমন একটা, তাহলে হেড ব্যাটার কথা ইউজ করি ভাই, তুমি তাই সমস্যা হতে পারে, হয়তো মলটা ক্লোজ হয়ে যেতে পারে, এরকম ব্যাপার থাকতে পারে। সো শি হ্যাড বেটার বাই গিফট এট দ্য মল, মানে হচ্ছে কোন আর যদি বোঝাচ্ছে যে তুমি বরং এটা কিনে ফেললে ভালো হবে, না কিনলে পরে দেখো এগুলো মল অফ হয়ে গেল। তাহলে যেখানের মধ্যে না করলে সমস্যা হবে, এখন করে ফেললে ভালো হবে, এটা বোঝানোর জন্য আমরা হেড ব্যাটার ইউজ করি। সো শুড হচ্ছে মোস্ট কমন, ওটা আমরা ইউজ করি হচ্ছে কনভারসেশন স্টাইলে কথা বলার জন্য। আর হেড ব্যাটার আমরা অনেক বেশি ইউজ করি যেখানে সেন্স অফ ডেঞ্জার জড়িত। আর হেড ব্যাটারের পরে অবশ্যই ভার্বটার বেস ফর্ম হবে। আর হেড ব্যাটার, এটা যদি নেগেটিভ করি, হ্যাড নট ব্যাটার হবে না, এটা হবে হ্যাড ব্যাটার নট। হ্যাড ব্যাটার নট, হ্যাড নট ব্যাটার হবে, হ্যাড ব্যাটার একসাথে। তো এখানে তুমি শুডের সাথে নট লাগাইতে পারবা, অর্থর সাথে কোনো নট লাগবে না, এখানে কোনো নেগেটিভ নাই। হ্যাড ব্যাটার নট, হ্যাড নট ব্যাটার বলে কিছু নাই। সো আমরা যদি নট লাগাতে হয় বলবো শি শুড নট স্পেন্ড টু মাচ টাইম। হ্যাঁ, অথবা আমরা বলবো শি হ্যাড বেটার নট স্পেন্ড টু মাচ টাইম, এরকম বলতে পারবো আমরা। ওকে, তাহলে আমরা হেড বেটার শিখলাম, শুড শিখলাম, যেগুলো দ্বারা আমরা মূলত হেড বেটার আরেকটু আসবে, যেগুলো দ্বারা আমরা কাউকে আমরা অ্যাডভাইস দিতে পারি, যেটা করলে ভালো হবে, উচিত। এখন আমরা এটার থেকে ওটা ভালো, এটার তুলনায় ওটা বেশি পছন্দ, মোরাল অফ প্রেফারেন্স। চলো কেমনে কেমনে আমরা প্রেফারেন্স বুঝাইতে পারি। আমরা প্রেফারেন্স বোঝানোর জন্য আমরা উড রাদার ইউজ করব। উড রাদার ছাড়াও আমরা কোনভাবে প্রকাশ করে সেটা আমরা একটু জানবো। তাহলে প্রেফার টু দ্বারা বোঝাতে পারি, আই প্রেফার মিল্ক টু টি, প্রেফার টু। আই প্রেফার মিল্ক টু টি মানে হচ্ছে আমি মিল্ক অপেক্ষা টি পছন্দ করি। আই প্রেফার স্নো বোর্ডিং টু সার্ফিং, সার্ফিং থেকে স্নো বোর্ডিং বেশি পছন্দ করি। প্রেফার টু দ্বারা আমরা বোঝাতে পারি যে কোনটা থেকে কোনটা বেশি পছন্দ করি। আমরা বেটার দেন ইউজ করতে পারি, আই লাইক দ্য স্নো বেটার দেন দ্য ওয়াটার, তো ওয়াটার থেকে আমি স্নো বেশি পছন্দ করি। হ্যাঁ, এটা ছাড়াও তাহলে আমরা প্রেফার টু, বেটার দেন, এর বাইরে আমরা মডেল ইউজ করতে পারি। কেমনে মডেল ইউজ করতে পারি? উড রাদার দিয়ে। আই উড রাদার প্লে ইন দ্য স্নো, আমি বরং স্নোতে খেলতে পছন্দ করব। এখন আই উড রাদার প্লে ইন দ্য স্নো যখন বলতেছি, আমি কোন থেকে বেশি স্নো পছন্দ করি সেটা বলতেছি না, সেটা যদি বলতে হয় তাহলে ড্যানটাকে নিয়ে আসতে হবে, ড্যানটাকে নিয়ে আসতে হবে। আই উড রাদার গো টু হাওয়াই দ্যান কলোরাডো, আমি কলোরাডো যাওয়ার থেকে হাওয়াই যাওয়া বেশি পছন্দ করবো। যদি বলি আই উড রাদার গো টু চিটাগাং দেন কক্সবাজার, তার মানে কক্সবাজার থেকে চিটাগাং আমি বেশি পছন্দ করব, এটা আমার বেশি প্রেফারেন্স। আচ্ছা, উড রাদার দিয়ে আমরা প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ, প্রশ্ন করতে পারি, উডটা সামনে নিয়ে আসলে হয়ে যাবে। সো উড ইউ রাদার গো টু কক্সবাজার ও চিটাগাং, তুমি কই যেতে চাও, তুমি প্রেফার করবা। তাহলে উড রাদার দিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা উডটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আমরা কি কি বললাম? আমরা পসিবিলিটি বললাম, সার্টেনটি বললাম, অ্যাডভাইস দিলাম, এবং আমরা প্রেফারেন্স দিলাম। এখন চলো আমরা এখন অতীত নিয়ে রিগ্রেট করব, ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করব, দুঃখ প্রকাশ করব। গত ক্লাসও করছিলাম। হ্যাঁ, সবাই কিন্তু অতীত নিয়ে আমরা দুঃখ প্রকাশ করতে পছন্দ করি, চলো আমরা একটু অতীত নিয়ে দুঃখ প্রকাশ করি। অতীত নিয়ে দুঃখ প্রকাশ করার জন্য আমরা ইউজ করব শুড প্লাস V3। আমরা মডেলের মধ্যে মে, মাইট, কুড প্লাস হ্যাভ প্লাস V3, এর মাধ্যমে অতীতকালে কোন একটা ঘটনা ঘটার পসিবিলিটি প্রকাশ করছি। এখন আসো শুড হ্যাভ প্লাস V3 মাধ্যমে অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা এখন আফসোস করব। হ্যাঁ, দেখো বাস্তবতা হচ্ছে আমাদের মিলিয়ে আবার সে ঘুরতে গেছে এক জায়গায়, ঘুরতে যায়, ও পা মস্কায় ফেলছে এবং ও এখানে ও জায়গাটা ম্যাপটা হারাই ফেলছে, যে ও কোন জায়গায় গেছে, ও হারাই গেছে। রিয়েলিটি হচ্ছে আই ফরগট মাই ম্যাপ, ম্যাপটা আমি হারাই ফেলছি, এটা রিয়েলিটি, অতীতকালের রিয়েলিটি।
অতীতকালের জিনিস নিয়ে আফসোস করব, যদি ম্যাপটা না হারাইতাম ভালো হইতো, হারানোটা উচিত হয় নাই আমার, উচিত হয় নাই। আই শুড নট হ্যাভ ফরগটেন মাই ম্যাপ, তাহলে শুড হ্যাভ প্লাস ভার্বের বি3, আমার ম্যাপটা হারাই ফেলাটা উচিত হয় নাই। বাস্তবতা হচ্ছে আই ডিডন্ট ব্রিং মাই ফোন, ফোনটা আনি নাই, অতীতকালে আনি নাই, এটা বাস্তবতা। এখন বলবো আনা উচিত ছিল, অতীতে একটা কাজ করি নাই, করাটা উচিত ছিল, শুড হ্যাভ প্লাস ভি3, আই শুড হ্যাভ ব্রট মাই ফোন, ফোনটা আনা উচিত ছিল। বাস্তবতা হচ্ছে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, অতীতকালে আমি প্রস্তুত ছিলাম না, তাহলে প্রস্তুত থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ ভার্বের ভি3, শুড হ্যাভ বিন প্রিপেয়ার্ড, আমার প্রস্তুত হওয়া উচিত ছিল। তাইলে সে এখন কি হয়েছে, পা থেকে বেরো, সে এখন পা মস্কাই ফেলছে, আর টুইস্টেড মাই অ্যাঙ্কেল, আমার অ্যাঙ্কেলটা আমি টুইস্ট করে ফেলছে, মস্কাই ফেলছি। এখন ও বলবে আমার আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বি মোর কেয়ারফুল। আমি পড়ছিলাম রং শুজ, আমি জোড়া পড়ছিলাম, আই শুড হ্যাভ ওন, তাহলে শুড হ্যাভ প্লাস ভি3, হাইকিং বুট, আমার হাইকিং বুট পরা উচিত ছিল। তাহলে অতীতকালের কোনো কিছু যেটা আমি করে ফেলছি, অলরেডি হয়ে গেছে, এখন সেটা নিয়ে ইন রেট্রোস্পেক্ট আমরা আফসোস করতেছি, এটা করা উচিত ছিল, এই জন্য শুড হ্যাভ প্লাস ভার্বের ভি3। তোমরা জানো শুড এবং অট টু সেম ব্যবহার করা যায়, সেম মিনিং। তাহলে আমরা শুড হ্যাভ অথবা শুড নট হ্যাভ প্লাস ভার্বের ভি3 এর মাধ্যমে অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা এখন রিগ্রেট করতে পারবো, বা কাউকে বলতে পারবো তোমার এটা করা উচিত হয় নাই। এখন এখানে আমরা হচ্ছে যে দুটা সেন্টেন্স, এটা মিনিংটা বোঝার চেষ্টা করো। তাইলে এখানে আমাদের যে জেক, ওর একটা ফোন কল আসছে, ও বাড়ি চলে গেছে, এখানে কথা চলতেছিল এখানের মধ্যে। তাহলে এখন ওর জিজ্ঞাসা তুমি বাড়ি কেন গেলা, ও বললো আই ড্যাশ স্টেপ অ্যাওয়ে ফর এ মোমেন্ট, আমাকে একটা মোমেন্টের জন্য বাইরে যাইতে ড্যাশ, বিকজ কারণ আই ড্যাশ থেকে প্রাইভেট ফোন কল, আমাকে একটা প্রাইভেট ফোন কল ড্যাশ। এখন এখানে যেই তোমার হচ্ছে যে শুড হ্যাভ যদি বসাও, খালি দুই খালি স্থানে যদি শুড হ্যাভ বসাও, তাহলে তুমি লাইক দাও, হ্যাড টু বসালে লাভ দাও, আর মাস্টার বসালে স্যাড দাও। এখানে মিনিংটা কি, মিনিংটা যে সে একটা কোন একটা কিছু করতে বাধ্য হয়েছিল, বাধ্য হয়েছিল, অতীতকালে কোনো কিছু করতে যদি বাধ্য হয় তাহলে হ্যাড বসে, আর বর্তমানে কোনো কিছু করতে বাধ্য হয়েছে তাহলে হ্যাভ বসে। তাহলে আই হ্যাড স্টেপ অ্যাওয়ে, আমাকে আই হ্যাড টু স্টেপ অ্যাওয়ে ফর মুভমেন্ট, এক মুহূর্তের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল, বিকজ আই হ্যাড প্রাইভেট ফোন কল, আমাকে একটা প্রাইভেট ফোন কল ধরতে হয়েছিল। অতীতকালে কোনো কিছু করতে বাধ্য হয়েছিল, অব্লিগেশন ইন দ্য পাস্ট, অতীতকালের কোনো অব্লিগেশন ফুলফিল করা লাগছিল, এরকম অর্থে আমরা হ্যাড টু প্লাস বেস ফর্ম ইউজ করি। হ্যাড টু মানে অতীতকালে কিছু করতে বাধ্য হয়েছিল। এবার আমরা দেখি তো যে এখানে সো এমিলি সে তার ওয়ালেটটা আনঅ্যাটেন্ডেড রেখে গেছে, রাখার কারণে এটা হারাই গেছে। এখন সে আফসোস করবে যেটা আনঅ্যাটেন্ডেড রাখা যাওয়া উচিত হয় নাই। তাহলে মাস্ট নট হ্যাভ এটা যদি হয় লাইক দাও, শুড নট হ্যাভ হলে লাভ দাও, আর ডিডন্ট হ্যাভ টু হলে স্যাড দাও। তাহলে সে এখন আফসোস করতেছে, শি শুড নট হ্যাভ, শি শুড নট হ্যাভ লেফট হার ওয়ালেট আনঅ্যাটেন্ডেড, ওর ওয়ালেটটা ওকে এরকম আনঅ্যাটেন্ডেড রাখা যাওয়া উচিত হয় নাই। অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা যখন আফসোস করব উচিত হয় নাই, এটা বোঝানোর জন্য আমরা উচিত হয়েছে শুড হ্যাভ প্লাস ভার্বের বি3। এবার দেখি আমরা অতীতের কোন একটা কিছু নিয়ে আমরা 100% সার্টেন, একদম আমরা হচ্ছে যে এই দিক দিয়ে আমরা লজিক্যালি আমরা কোনো একটা ডিডাকশনে আসছি, যুক্তি তর্কের সাপেক্ষে আমরা একটা কনক্লুশনে আসছি, যুক্তি তর্কের সাপেক্ষে আমরা যদি কোনো কনক্লুশনে আসি, সেখানে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের বি3 বসে। অতীতকালের কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেটাকে নিয়ে আমরা একটা আর্গুমেন্টে আসছি, আর্গুমেন্টে আসার পর আমরা লজিক দাঁড় করালাম, এখানে দেখা গেল যে চোর এখানে চুরি করতে আসে, কেক খাই ফেলছে। তো চোর যেহেতু চুরি করতে আসে কেক খাই ফেলছে, তার মানে চোরটা নিশ্চয় অনেক হাঙ্গরি ছিল, তাহলে দ্য থিফ মাস্ট হ্যাভ বি3 বিন রিয়েলি হাংরি। না এরকম হইতো, আমিও ছোটবেলায় দেখছি, তোমার হচ্ছে যে আমাদের এখানে বলতো তোমার ভাত চোর, হ্যাঁ তোমার চোরানোর সময় মানে মানুষ তো অভাব ছিল অনেক বেশি, মানে মানুষের ঘরে ঢুকে ভাতটা খেয়ে চলে যেত। হ্যাঁ, তো এখন বুঝতে হবে বিষয়টা আসলে কি বলবো মর্মান্তিক।
এরকম ভাত খাওয়ার জন্য চোর কার ঘরে ঢুকছে, ওটাকে গণপিটুনি দিয়ে মারা ফেলছে, এরকম ঘটনা আছে গ্রামে, অনেক ঘটনা আছে এরকম। হ্যাঁ, তো মানুষের আসলে অভাবের তাড়নায় অনেক কিছু তখন হইতো, যে তোমার ঘরে থেকে ভাত খেয়ে বলতো। আমি নিজেই দেখছি এরকম, যে চোর চুরি করছে, তো ভাত তরকারি খেয়ে ফেলছে। হ্যাঁ, তো এখানে যেহেতু চোর, এখানে কে খেয়ে ফেলছে, আমরা বুঝতে পারলাম দ্য থিফ মাস্ট হ্যাভ বিন রিয়েলি হাংরি। তাহলে অতীতকালের কোনো কিছু নিয়ে তুমি 100%, তুমি 100% না হলেও 99% তুমি সার্টেন, 99% সার্টেন তুমি, মোটামুটি 100% পুরো না, 99% সার্টেন যে তুমি এটা এরকম নিশ্চিত হয়ে থাকবে এটা। সেখানে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের বি3। আর অতীতকালের কোনো কিছুর পসিবিলিটি বোঝানোর জন্য কি, মে হ্যাভ ভি3, মাইট হ্যাভ ভি3, কুড হ্যাভ ভার্বের ভি3, দ্য পসিবিলিটি। আর অতীতকালের কোনো কিছু নিশ্চয়তা বোঝানোর জন্য মাস্ট হ্যাভ ভার্বের বি3। তাহলে আমরা যদি অতীতকালের কোনো কিছু নিয়ে কোনো ডিডাকশন করি বা ইনফারেন্স করি অ্যাবাউট দ্য পাস্ট, তখন আমরা মাস্ট হ্যাভ এবং ভার্বের বি3 ইউজ করব। আর সম্ভাবনা আছে, যদি বলি দ্য থিফ কুড হ্যাভ বিন হাংরি, দ্য থিফ মাইট হ্যাভ বিন হাংরি, বাট দ্য থিফ মে হ্যাভ বিন হাংরি, তার মানে সম্ভাবনা আছে, সম্ভবত ক্ষুধার্ত ছিল। মাস্ট হ্যাভ বিন হাংরি বলতে তার মানে অবশ্যই ক্ষুধার্ত ছিল, 99% আমরা এখানের মধ্যে মোটামুটি সার্টেন। এরপর দেখলাম যে এখানের মধ্যে সে তার আংটি রেখে গেছে, জুতা রেখে গেছে, তা বুঝলাম যে সে খুব তাড়াহুড়োর উপরে ছিল। শি মাস্ট হ্যাভ লেফট ইন এ হারি। তাইলে আমরা 99% আমরা নিশ্চিত যে সে তাড়াহুড়োর উপরে ছিল। শি মাস্ট হ্যাভ লেফট ইন এ হারি। তো অতীতকালের কোনো কিছু নিয়ে আমরা যখন ডিডাকশন করব, আমরা যখন কোন ইনফারেন্সে আসবো, মোটামুটি 99% আমরা সার্টেন মাস্ট হ্যাভ প্লাস ভার্বের ভি3। এখন ভাই, আমি অতীতের কোনো কিছু নিয়ে 100% নিশ্চিত একদম, তখন আমি কি ইউজ করবো? একদম 100%, একদম 99%ও না, 100% লাগবে। তাহলে মাস্ট হ্যাভ প্লাস বি3, মাস্ট হ্যাভ ভি3, মাস্ট হ্যাভ প্লাস বি3, এটা দ্বারা আমরা 99% সার্টেন। যদি 100% নিশ্চিত, এর কোনো সন্দেহ নাই আর এখানের মধ্যে, তাহলে তুমি ইউজ করবা হ্যাড টু বি3, হ্যাড টু হ্যাভ প্লাস ভি3। এই হ্যাড টু বি3 মানে হচ্ছে অতীতকালের কোনো কিছু নিয়ে স্ট্রং ডিরেকশন, একদম অলমোস্ট 100%। তাহলে যদি বলি দ্যাট থিফ হ্যাড টু হ্যাভ বি3 বিন, বি3 মানে পাস্ট পার্টিসিপল, সো দ্যাট থিফ হ্যাড টু হ্যাভ বিন হাংরি, তার মানে একদম নিশ্চিত 100% গ্যারান্টি যে ও ক্ষুধার্ত ছিল। আর যদি বলি দ্য থিফ মাস্ট হ্যাভ বিন হাংরি, তার মানে 99% আমি নিশ্চিত যে সে হচ্ছে যে হাংরি ছিল, এরকম। হ্যাঁ, একটু হলেও সন্দেহ থাকতে পারে সেখানের মধ্যে, তো হ্যাড টু এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তুমি প্র্যাকটিস করবা। হ্যাঁ, ধরো তোমার জামাই এখানে কোন উল্টাপাল্টা কিছু একটা করছে, হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করতেছে, তুমি ধরে ফেলছো। হ্যাঁ, তখন তুমি তারে যদি বলো যে তুমি যদি বলো যে ইউ হ্যাড টু হ্যাভ মেট দ্য উইমেন বা দ্য গার্ল, হ্যাঁ, তাহলে হ্যাড টু হ্যাভ প্লাস ভার্ব ভি3 যখন ইউজ করবা, তার মানে হচ্ছে তুমি যে করছো এটা গ্যারান্টেড, আমি প্রমাণ পাইছি এখানের মধ্যে। ওকে, যে তুমি অবশ্যই করে করছো, এটা অবশ্যই এটা গ্যারান্টেড, তুমি, আমি প্রমাণ পাইছি এখানে হোয়াটসঅ্যাপে, আমি এখানে দেখছি যে তুমি মিট করছো। হ্যাঁ, তো তুমি এগুলোই, তাহলে এখানে যে সেন্টেন্স গুলো বলতেছে, এই সেন্টেন্স গুলো যদি বাস্তব জীবনে ইউজ করো, তখন তোমার এটা মুখস্থ করা লাগবে না। তো যে হ্যাড টু টেক এ প্রাইভেট ফোন কল বলছিলাম কি, যে অতীতকালে কোনো কিছু অব্লিগেশন, হ্যাঁ, অব্লিগেশন বোঝানোর জন্য। তাহলে দেখো তো, যদি হ্যাড টু প্লাস ভার্ব বেস ফর্ম এর মাধ্যমে যদি অব্লিগেশন বোঝাই, এটা করতে হয়েছিল, তাহলে করতে হয় নাই, তখন ইউজ করবে কি ডিডন্ট হ্যাভ টু। এই স্ট্রাকচারটা একটু আসি। হ্যাঁ, দেখো তো, এটা একটু আমি আরেকটু বলি যে এটা হচ্ছে অনেকের তোমার হ্যাডে আমরা কেমন নেগেটিভ করি, এটা নিয়ে যাদের মধ্যে একটু কনফিউশন কাজ করতেছে যে হ্যাড থাকলে নেগেটিভ কেমন করি। হ্যাঁ, তাহলে ছিল যে হ্যাড টু টেক এ প্রাইভেট ফোন কল, তাহলে আমাদের যে হ্যাড টু টেক, হ্যাঁ, প্রাইভেট ফোন কল। এখন দেখো তো, যদি ধরো হ্যাডটা তো পাস্ট ফর্ম, তাই না? নর্মালি তুমি যদি বলো যে জেক ভিজিটেড, জেক ভিজিটেড মাই হোম, সে আমার বাসা ভিজিট করছে। এখন আমি কি বলবো? আমি এগ্রি করলে বলবো জেক বলবো জেক ডিডেন্ট ভিজিট, তাই না? আমি বলবো ডিডেন্ট ভিজিট। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্স রে যদি নেগেটিভ করতে হয়, তাহলে কি ইউজ করি? ডিডেন্ট ইউজ করি। এখানে সেম জিনিসটা, তাহলে তুমি হ্যাড যদি নেগেটিভ করো, তাহলে তুমি এখানের মধ্যে কি আনলা?
ডিডেন্ট আনলা। আর ডিডেন্ট এর পরে আমরা জানি ভাবটা আর পাস্ট ফর্ম থাকে না, ভাবটা কি বেস ফর্ম হয়ে যায়। তাহলে ওখান থেকে এই হ্যাড এর বেস ফর্ম কোনটা? হ্যাভ। তাহলে ডিডেন্ট হ্যাভ টু টেক, এটা বুঝতে পারছো? যদি বলি জেক ডিডেন্ট হ্যাভ টু টেক এ প্রাইভেট ফোন কল, ওর প্রাইভেট ফোন কল ধরতে হয় নাই, ধরতে হয়েছিল, হ্যাড টু টেক এ প্রাইভেট ফোন কল, আর ধরতে হয় নাই, ডিডেন্ট হ্যাভ টু। তো অতীতকালে কিছু করতে বাধ্য হয়েছিল, হ্যাড টু প্লাস বেস ফর্ম, করতে বাধ্য হয় নাই, ডিডেন্ট হ্যাভ টু প্লাস বেস ফর্ম। অতীতকালের কোনো কিছু নিয়ে 100% নিশ্চিত এবং কোনো সন্দেহ নাই, হ্যাড টু হ্যাভ বি3। অতীতকালে কিছু একটা হয়েছে, আমি 99% নিশ্চিত, মাস্ট হ্যাভ বি3। সো আই হোপ তোমরা অনেকগুলো মডেলের ব্যবহার এখানে শিখে গেলা। আসো হেড ব্যাটার নিয়ে আর একটু দুই লাইন বলি একটু। হেড ব্যাটার হচ্ছে আমরা যখন বোঝাই যে কোন একটা কাজ করার জন্য যে এই মুহূর্তে এটা করাটা বেস্ট হবে, এটা হ্যাঁ যদি না করি তাহলে ইন সেন্স অফ ডেঞ্জার, না কোনো সমস্যা হতে পারে, সে সকল জায়গা আমি হেড ব্যাটার ইউজ করি। হেড ব্যাটার এটা একটা মডেল ভার্ব, কেউ কেউ এটাকে সেমি মডেল হিসেবে ক্লাসিফাই করে। সেমি মডেল মানে যেগুলো ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজাল মডেল, যে এখানে দুটো ওয়ার্ড মিলা একটা মডেল হয়েছে, সেগুলোকে সেমি মডেলও বলা হয়। আচ্ছা ইউজ টু আমরা কোথায় ইউজ করি? আমরা এরকম যদি হয় যে অতীতকালে কোন একটা কাজ ফ্রিকুয়েন্টলি করতাম, হ্যাবিচুয়ালি করতাম, কিন্তু বর্তমানে করতেছি না আর, এ সকল ক্ষেত্রে আমরা ইউজ টু প্লাস আমরা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। অতীতকালে একটা কাজ করতাম, এখন করতেছি না, সো ইউজ টু এবং ভার্বের বেস ফর্ম। আমরা কোন একটা কাজ করতে অ্যাকাস্টমড হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, সেখানে আমরা ইউজ করি বি ইউজ টু, আমরা সেখানে ইউজ করি বি ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, যে আমরা মর্নিং এ হাঁটতাম, এখন হাঁটি না আর, অতীতকালে আমরা রেগুলারলি হাঁটতাম, তাহলে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অতীতকালে একটা কাজ নৈমিত্তিক আমরা করতাম। সো আমরা ইউজ টু হ্যাভ লং হেয়ার, ও সচরাচর কি হইতো ওরকম লম্বা চুল রাখতো, তাহলে ইউজ টু ভার্বের বেস ফর্ম মানে অতীতকালে কোন একটা কাজ রেগুলার হইতো, বর্তমানে যেটা হচ্ছে না। আর যদি আমরা ইউজ করি বি ইউজ টু, সালমা ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু, দে ইউজ টু, তাহলে ইউজ টু যদি হয় এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা অর্থ হলো অভ্যস্ত। সালমা ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, দে আর ইউজ টু, ড্রিঙ্কিং অ্যালকোহল, তারা অ্যালকোহল করতে অভ্যস্ত। তাহলে আমরা যখন বি ইউজ টু ইউজ করি তো ভার্বের সাথে আইএনজি দিব, আর শুধু ইউজ টু ভার্বের বেস ফর্ম। ওকে, সো হি ওয়াজ ইউজ টু মানে বি ইউজ টু হলেই ভার্বের সাথে আইএনজি, হি ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার, সে সেখানে যাইতে অভ্যস্ত ছিল। আর যদি বলি শুধু ইউজ টু ভার্বের বেস ফর্ম, হি ইউজ টু গো দেয়ার, সেখানে যাইতো রেগুলার, এখন যায় না। হ্যাভ টু বলে ফেলছি অলরেডি, হ্যাভ টু মানে হচ্ছে বর্তমান কালে কোন একটা কিছু করতে যে বাধ্য, অব্লিগেশন আছে, হ্যাঁ তো হইতে পারে সে হয়তো করতে যাচ্ছে না বাট ও করতে বাধ্য, এরকম জন্য হ্যাভ টু। তো তোমার বউ তোমার যদি বলে যে ইউ হ্যাভ টু ক্লিন দ্য ডিশেস অ্যাজ সুন এজ পসিবল, তোমার হচ্ছে যে ডিশগুলো ক্লিন করতে হবে, নাহলে তোমার ধরে মারিয়ে দিবে, তো তুমি বুঝতে হবে যে তোমাকে এটা করতে বাধ্য, অব্লিগেশন আছে তোমার এখানের মধ্যে। ইউ হ্যাভ টু স্লিপ ওয়েল টু বি রেডি ফর দ্য এক্সাম, এক্সাম রেডি হতে হলে তোমাকে কি করতে হবে? ভালো ঘুমাইতে হবে, তো ঘুমাইতে বাধ্য, না ঘুমালে এক্সাম ভালো হবে না। তাহলে হ্যাভ টু প্লাস বেস ফর্ম ইউজ করি কি কোনো একটা কিছু করতে বাধ্য। আমরা ভাবের সাথে কোন কোন জায়গায় আইএনজি ব্যবহার করি? যদি আমরা বাংলা বাক্যে বিরক্তি বুঝাই যে সে নাচতে নাচতে চলে গেল, হ্যাঁ এই সকল ক্ষেত্রে আমরা ভাবের সাথে আইএনজি ইউজ করি। হি ওয়েন্ট টু ডান্সিং, এই ডান্সের আইএনজি দিলাম, এটা মানে হচ্ছে বিরক্তি। ভাবটা যখন বলি বাংলা বাক্যে নাচতে নাচতে চলে গেল, সো সেখানে ভাবের লাগা আইএনজি ইউজ করি। টু ছাড়া আমাদের অন্য প্রিপোজিশন গুলোর সাথে যখন কোনো ভাব বসবে সেই ভাবের সাথে আমরা আইএনজি ব্যবহার করি। ওকে, আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো হি কেম হিয়ার ফর লার্নিং, শি এইমড এট পাসিং, শি এক্সেলস ইন ড্রয়িং। তাহলে প্রিপোজিশনের পরে যে ভাব আসে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা ওয়াইল এর পরে কি ঘটনা করতে পারে? ওয়াইল এর পর হতে পারে ডাইরেক্টলি ভার্ব আসছে, ডিরেক্ট ভার্ব। যদি ওয়াইল এর পর ডিরেক্ট ভার্ব আসে ভার্বের লগে আইএনজি, সো ওয়াইল গোয়িং আই স হিম, যাওয়ার সময় আমি তারে দেখছি, হ্যাঁ। আর ওয়ালের পর যদি সাবজেক্ট আসে তাহলে নতুন একটা ক্লজ শুরু হবে। এখন ওয়ালের পর যদি কোনো সাবজেক্ট আসে তাহলে নতুন ক্লজ শুরু হবে। যদি নতুন ক্লজ শুরু হয়, ওয়ালের পর যদি সাবজেক্ট আসে তাহলে এরপরে তুমি দিবা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। সো ওয়াইল আই ওয়াজ গোয়িং আই স হিম, যে আমি যখন যাইতেছিলাম তখন তারা দেখছিলাম। সো ওয়ালের পর যদি ভার্ব আসে তাহলে ভার্বের লগে আইএনজি, সাবজেক্ট আসে তার মানে নতুন ক্লজ, তাহলে সেখানে আমাদের পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। কিছু ফ্রেজ দেখো,
কয়েকবার পড়ো জাস্ট উইথ ভি টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, প্রায়র টু, প্রেফার টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর উপর ভাব থাকলে ভাবের সাথে আইএনজি। তুমি টু রেখে আবার ভাবের বেস ফর্ম রাখা যাবে না, তাহলে উইথ ভি টু, লুক ফরওয়ার্ড টু, অনেক পরীক্ষা আসছে, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, প্রায়র টু, এগুলোর উপর ভাবের সাথে আইএনজি বসে। আরো কিছু আমরা ইউজ দেখি যেখানে ভাবের সাথে আমরা আইএনজি ব্যবহার করবো। ক্যানট হেল্প, হ্যাঁ, মাইন্ড মানে আপত্তি আছে কিনা, fourth, good, it is no use, feel like, feel like, হ্যাঁ, এদের পরে যদি যখন কোন ভার্ব আসবে তখন ভার্বের সাথে আইএনজি ব্যবহার হবে। উড ইউ মাইন্ড গোয়িং উইথ আস, আমাদের সাথে যেতে কি তোমার কোনো আপত্তি আছে? দ্য ওয়াটার বুড়িগঙ্গা ইজ নট ওর্থ ড্রিঙ্কিং, এটা পান করার যোগ্য না। হ্যাঁ, ইট ইজ নো ইউজ, লাভ নাই, রিপেন্ডিং নাম আফসোস করে লাভ নাই। ইট ইজ নো গুড, ভালো না, ওয়েস্টিং টাইম, সময় নষ্ট করে। তো ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, হ্যাঁ, বলে আই ফিল লাইক, একজন বললো বমি ভাব লাগতেছে, তাহলে কি বলবে? আই ফিল লাইক ভমিটিং। হ্যাঁ, তাহলে ফিল লাইকের পরে যদি কোনো ভার্ব আসে সে ভার্বের সাথে আইএনজি হবে। মিনিং গুলো যদি জানো তাহলে তোমার ইউজ করতে সুবিধা হবে। আমি না এসে থাকতে পারলাম না, আই ক্যানট হেল্প লাফিং, আই ক্যানট হেল্প, আই ক্যানট হেল্প লাফিং, না এসে থাকতে পারলাম না। হ্যাঁ, উড ইউ মাইন্ড, আপত্তি আছে কিনা, ওর্থ মানে এটার কোনো যোগ্য বা এটা দাম, ইট ইজ নো গুড, এটা ভালো না, ইট ইজ নো ইউজ, এটা করে লাভ নাই। তাহলে আমরা আইএনজি নিয়ে স্ট্রাকচার গুলো শিখে ফেললাম। আমরা আজকে আরো 45 মিনিটের মধ্যে পড়বো। আমি জানি তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো, কিন্তু আমাকে তো লেকচারে শেষ করতে হবে, তাই না? তো যারা টায়ার্ড হয়ে গেছো তোমরা একটু পানি খাইতে পারো, চা খাইতে পারো, যদি ঘুম চলে আসছে তোমরা হাঁটাহাঁটি করে ক্লাস করতে পারো, দাঁড়া দাঁড়া ক্লাস করো, হেঁটে হেঁটে ক্লাস করো। হ্যাঁ, আর খাবার দাবার খাইতে খাইতে ক্লাস করো, বাদাম খাও, চানাচুর খাও, মুড়ি খাও, খাইতে খাইতে ক্লাস করো। হাইবুর রহমান চা খাইতেছে, চা খাইতে খাইতে ক্লাস করো, তাহলে ক্লাস করাটা উপভোগ্য হবে। যারা বালি সালান দিয়ে ক্লাস করতেছো তোমরা একটু চেয়ারে বসে ক্লাস করো। ধরো তুমি এখন বলবে যে আমি আমার চুল কাটাইলাম। হুম, তুমি কেমন বলবো আমি চুল কাটাইলাম? তুমি যদি বলো যে আই কাট মাই হেয়ার, আই কাট মাই হেয়ার, তাহলে আমি আমার চুল কাটছি, মানে তুমি নিজে নিজেই কাটছো, এই কাট করার কাছে তুমি করছো। যখন তুমি নিজে না করে অন্য কারো হাতে করাইবা না, এখন ফুটবল বিশ্বকাপ সিজন আসছে না, কদিন পর ফুটবল বিশ্বকাপ, তখন তো এরকম তোমার চুলের বিভিন্ন কাটিং ওখানে থাকবে, বিভিন্ন কাট ওখানে হবে। তা তুমি যখন একটা কাজ সাবজেক্ট না করা, সাবজেক্ট করবে না, অন্য কারাতে করাবে, সে সকল জায়গায় আমরা পজিটিভ ভার্ব ইউজ করব। চলো আমরা কেমনে পজিটিভ ইউজ করতে পারি। হ্যাডকে আমরা কেমনে পজিটিভ ইউজ করতে পারি? তাইলে আমরা বলবো আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুলটা কাটাইছি। তো হ্যাডের পরে একটা বস্তু আসছে, একটা বস্তু, একটা ডিরেক্ট অবজেক্ট আসছে। ডিরেক্ট অবজেক্ট আসার পরে যে ভাবটা এখানের মধ্যে আমাদের একটা ভার্ব আসছে, সেই ভার্বটা এখন কোন কোন ফরম্যাটে সেটা আমরা আলোচনা করব। চলো তাহলে যে ভার্ব আমরা কোনো সাবজেক্টের দ্বারা কাজটা করবে না, অন্য কারো করাবে, সে ভার্বটা বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে আমাদের মেইন থিঙ্কিংটা হচ্ছে এই ভার্বটাকে নিয়ে, এই ভার্বটাকে আমাদের বেস ফর্ম হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে, এটা নিয়ে আমাদের কাজ কারবার। এই যে ভার্বটা এখন তো এটা কাটবাটা বোঝা যাচ্ছে না, এটা বেস ফর্ম আছে নাকি পাস্ট পার্টিসিপল আছে বোঝা যাচ্ছে না, কারণ কাটার তো সবগুলো এক, কাট কাট কাট, তাই না? এটা তিন ফর্মেটই সেম। চলো আমরা দেখি। আই হ্যাড মাই কার রিপেয়ার্ড, আমার কারটা মেরামত করাইলাম, আমার কারটা মেরামত করাইছিলাম, আরেকজন হাতে করাইছি এটা। তাহলে হ্যাডের পরে আমার কোনো বস্তু যদি আসে, এরপরে যে ভার্বটা সে ভার্বটা পাস্ট পার্টিসিপল ভি3। আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড, আমার কম্পিউটারটা মেরামত করাইছিলাম, তাইলে হ্যাডের পরে কোন একটা বস্তু, তারপরে ভার্বের ভি3, হ্যাড প্লাস বস্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আসো আমরা যদি হ্যাভ এর পর যদি কোনো ব্যক্তি আসে তাহলে কি হবে? তাহলে আই উইল হ্যাভ আ ডেন্টিস্ট ড্যাশ মাই টুথ, আমি একটা ডেন্টিস্টের সাথে আমার দাঁতটা ফিল করাবো। আই উইল হ্যাভ আ ডেন্টিস্ট, একটা ব্যক্তি আসছে, ব্যক্তি আসলে এরপরে ভাবটা বেস ফর্ম হবে। আই হ্যাড মাই ফ্রেন্ড ড্যাশ মাই প্র্যাকটিক্যাল নোটবুক, আমি আমার বন্ধুর হাতে আমার প্র্যাকটিক্যাল খাতাটা ড্র করাইছিলাম, লেখাছিলাম। হ্যাডের পর যখন কোনো ব্যক্তি আসছে এরপর যে ভাবটা হবে সে ভাবটা আমাদের বেস ফর্ম হয়ে যাবে। সো হ্যাভ হ্যাড প্লাস ব্যক্তি আমাদের এখানে বেস ফর্ম হবে, আসলে ভি1 না বেস ফর্ম হবে। সো হ্যাভ ইট প্লাস বেস ফর্ম, ভি1 লিখছি যদিও। সো ব্যক্তিরাকে যদি কোনো কিছু আমরা করাইতে চাই, হ্যাঁ, আমি আমার বাস্তবে এরকম করছিলাম, আমি আমার লাইফে কখনোই 9, 10, 11, 12 মেডিকেলে আমি কোনোদিন প্র্যাকটিক্যাল খাতা নিজে লিখি নাই। আমার মনে হয় এগুলো বেহুদা কাম, যে খাতা এটা দেখে দেখে লেখার মধ্যে কোনো গুরুত্ব নাই। 9, 10 আমার বোনকে দিয়ে দিচ্ছি, আমি বলছি তুমি লেখা দাও। হ্যাঁ, বোনের হাতে লেখাইছি, আমার বড় বোন।
আর ইন্টারে আমার বান্ধবীদের হাতে লেখাইছি। হ্যাঁ, তো বান্ধবীদের লেখানোর জন্য একটা কাজ করতে হচ্ছে, ওদের প্রশংসা করতে হয়েছে। মেয়েদেরকে প্রশংসা করলে ওরা তখন হচ্ছে যে ইয়ে হয়ে যায়, মানে ওরা খুব পছন্দ করে প্রশংসা। যদি কোনো মেয়েকে একটু প্রশংসা করো যে তুমি এরকম, তুমি সেরকম, আরে তোমার মতো হয় না, এরকম সেরকম বললে দেখবা যে সে খুব পটে গেছে এবং তোমার কাজটা করে দিবে। মেডিকেল অ্যানাটমির তোমার খাতায় না আলোচনা তাকাইছি যত আছে, আমি মোটামুটি আমি সব ক্লাসমেটের করাইছি, মেয়ে ক্লাসমেটের করাইছি, ওদেরকে প্রশংসা করছি। ও খুব খুশি হয়েছে, খুশি হওয়ার পর বলছি আমার এই খাতাটা একটু লিখে দাও, লিখে দিছে। তাহলে যখন আমি আরেকজন হাতে কাজটা যখন করাবো, তখন কি হইতে পারে, আমার যদি বস্তু আসে তাহলে আমার V3, ব্যক্তি থাকলে V1। হ্যাঁ, এখন তো তুমি করানোর চান্স নাই, তাই না? ওকে, এবার বুঝে ফেললাম আমরা। এখন আসলে আমরা একটু গট ইউজ করি। হ্যাঁ, গটের সাথে সেম বস্তু থাকলে ভার্বের V3। আই গট দ্য কার রিপেয়ার্ড, আমি কারটা মেরামত করাইছিলাম। আই গট দ্য লেটার প্রিন্টেড, আমি লেটারটা প্রিন্ট করাইছিলাম। আই গট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করাইছিলাম। তাহলে হ্যাভ হ্যাড বা গট যদি থাকে আমাদের বস্তু ভার্বের V3। এখন আসো হেডের ক্ষেত্রে ব্যক্তি থাকলে আমাদের বেস ফর্ম হয়েছিল। এখন দেখি তো গডের সাথে যদি আমার ব্যক্তি থাকে তাহলে কি হবে। গডের পর যদি ব্যক্তি থাকে তাহলে টু প্লাস বেস ফর্ম, আই গট হিম টু রিপেয়ার, আমি তাড়াতাড়ি করাইছিলাম। আই গট হার টু রাইট ইট, তাড়াতাড়ি লেখাইছিলাম। আই গট হার টু ক্লিন ইট, আমি তাড়াতাড়ি এটা ক্লিন করেছিলাম। তাহলে গেট গটের সাথে ব্যক্তি থাকলে টু প্লাস বেস ফর্ম। তাহলে একটু সামারি করে যা যা পড়ে ফেলছিলাম, আমাদের হ্যাভ হ্যাড এবং গেট গট। যদি থাকে কোনো বস্তু তাহলে V3 দুজনের ক্ষেত্রে, নিঃসন্দেহে। হ্যাভেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে জাস্ট বেস ফর্ম, আর গেট গটের পর যদি ব্যক্তি থাকে তাহলে টু প্লাস বেস ফর্ম। কেমন প্রশ্ন আসবে এরকম যে আই গট হার ড্যাশ ইট। হ্যাঁ, অপশনে থাকবে অপশন এ টু রাইট, অপশন বি থাকবে শুধু রাইট, অপশন সি থাকবে রাইটস, অপশন ডি থাকবে ইজ রাইটিং, এরকম থাকবে। হ্যাঁ, তো তুমি দেখবা যে গেট গট থাকলে এরপরে যখন আমার ব্যক্তি আছে তাহলে টু প্লাস বেস ফর্ম। হ্যাঁ, এবার প্রশ্ন আসবে। তাহলে আমাদের হ্যাভেটের সাথে গেট গটের মিল আছে। কোন জায়গায় মিল আছে? বস্তু থাকলে V3 দুজনের ক্ষেত্রে, আর ব্যক্তি থাকলে আমাদের হ্যাভেটের সাথে বেস ফর্ম আর গেট গটের সাথে টু প্লাস বেস ফর্ম, শুধু এতটুকু পার্থক্য আছে। এখন আমরা একটু জোর জবরদস্তি করে কিছু একটা করাবো। কাউরে জোর করে কিছু করানোর জন্য মেকরে কজেটিভ হিসেবে ব্যবহার করা হয়। আই মেড হিম ডু দিস জব, আমি তারে কাজটা করতে বাধ্য করাইছিলাম, জোর করাইছিলাম। আই মেড হিম ডু দিস হোমওয়ার্ক, আমি তারে এই হোমওয়ার্কটা করতে বাধ্য করছিলাম বা করাইছিলাম বাধ্য করিয়া। হ্যাঁ, তাহলে আমরা মেডকে পজিটিভ হিসেবে যদি ইউজ করি, এগেইন যদি ব্যক্তি থাকে তাহলে তারপরে ভার্বটা বেস ফর্ম, যে ব্যক্তি থাকে তারপরে ভার্বটা বেস ফর্ম। তবে মেড পজিটিভ হিসেবে ইউজ করতে হলে মনে রাখতে হবে কোনো কিছু জোর জবরদস্তি যদি করি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে আই মেড হার লাভ মি, যে আমি তারে আমাকে ভালোবাসতে বাধ্য করছিলাম, ভালোবাসা দিবি কিনা বল। হ্যাঁ, তাহলে বাধ্য করলে সেখানের মধ্যে কি তুমি মেডকে পজিটিভ হিসেবে ইউজ করতে পারবা। হ্যাঁ, তাহলে সেখানে দেখো এই যে হার এর বাধ্য করলা এই লাভ করতে, এখানে এই যে হিমকে বাধ্য করলা এই ডু করতে, হিমকে বাধ্য করলা এই ডু করতে। তাহলে মেড জোর করা বুঝাইতে ব্যক্তি V1। এখানে V1 মানে আসলে বেস ফর্ম। হ্যাঁ, V1 মানে আমরা প্রেজেন্ট ফর্ম বুঝি, কিন্তু এখানে আমি V1 বলতে তোমরা বেস ফর্ম বুঝবা। ওকে, এইবার কেউ বলবা যে ভাই আমি দেখছি যে মেক আছে, কিন্তু আপনি যে বললেন যে মেডের উপর ব্যক্তি থাকলে V1 হবে, আমি তো এরকমও দেখছি যে এখানে ব্যক্তি আছে কিন্তু এখানে ভার্বের ভাই পাস্ট পার্টিসিপল হয়েছে, কেমনে ভাই? এখানে তো ভাই ব্যক্তি আছে, পাস্ট পার্টিসিপল কেমনে হয়েছে? দেখো তো, এখানে এই ডু করার কাজটা হিম করছে, এই লাভ করার কাজটা হার করছে। এখানে আমাকে বলো তো, এই আন্ডারস্টুড করার কাজটা কি মাইসেলফ করছি? আই ক্যান মেক মাই সেলফ আন্ডারস্টুড, আমি আমার নিজেকে বুঝাইতে সক্ষম হয়েছি, বুঝাইতে পারলাম। এই বুঝানোর কাজটাকে, বোঝার কাজটাকে আমি বুঝছি না অন্যরা বুঝছে। যদি হয়ে হোক মাই সেলফ তাহলে লাইক দাও, আর যদি হয় অন্য কেউ, আমি নিজেকে বুঝাইতে সক্ষম হয়েছি, লাভ দাও। আই ক্যান মেক মাই সেলফ আন্ডারস্টুড, অন্য কেউ আমাকে বুঝতে সক্ষম হয়েছে, তাই না? আমি অন্য কারো কাছে বুঝাইতে সক্ষম হয়েছি। আন্ডারস্ট্যান্ড করার কাজটাকে মাই সেলফ করি নাই। ওর ওয়ার্ডে পেশেন্ট আসছে, তাহলে পেশেন্ট আসছে কারণে সে এখন চিল্লায় বলতেছে, সে শাউট ফর হেল্প, সে এর জন্য চিল্লাইতেছে। হ্যাঁ, অনেক সময় ওয়ার্ডে যখন ব্লিডিং এর পেশেন্ট আছে তখন আমরা কি করি? শাউট ফর হেল্প,
হ্যাঁ, ওই ইনস্ট্রাকশনের মধ্যে লেখাই আছে যে হেল্পের জন্য চিল্লাইতে হবে, সিস্টার চলে আসবে, প্রফেসর চলে আসবে, ইন্টার্ন সবাই চলে আসবে এখানের মধ্যে। তো শি হ্যাড টু শাউট, ওটা চিল্লাইতে হয়েছিল, টু মেক হার সেলফ হার্ড, তাকে শুনাইতে। এই শোনার কাছে সে শুনবে নাকি অন্যরা শুনবে? এই শোনার কাছে সে করবে, অন্যরা করবে, অন্যরা করবে, রাইট? তাইলে এখানে তুমি মেক মেডের পরে এই লাভ করার কাজটা হারার হাতে করাইছো, এই ডু করার কাজটা কিন্তু হাতে করাইছো, ডু করার কাজটা কিন্তু করাইছো, কিন্তু এইখানে এই হিয়ার করার কাজটা হার্ট সেলফ হাতে করে না, অন্য কেউ হিয়ার করছিল। এইটাও পজিটিভ, ঠিক আছে, কিন্তু এটা প্যাসিভ, এটা প্যাসিভ। তাইলে আমরা জানি যে কোনো প্যাসিভ ভয়েসে ভার্বের কি হয়, V3 হয়। তাহলে এখানের মধ্যে মেকের পর অবজেক্ট থাকলে তুমি সবসময় যে বেস ফর্ম দিবা তা না, এখানে মনে রাখতে হবে যে সে কাজ, এই যেখানে আই মেড হিম লাফ, আমি তাকে হাসাইলাম, হাসাতে বাধ্য করে কাতুকুতু দিয়ে হাসাইছি আর কি, আমি মেড হিম লাফ মানে তাকে আমি হাসাইতে বাধ্য করছি, আমি তাকে হাসাইলাম, মানে ওর কাতুকুতু হাসতেছে না আর কি, তো ওর কাতুকুতু দেওয়ার পরে সে হাসি দিয়েছে, সে হ্যাঁ ও হাসতে বাধ্য করছে, আই মেড হিম লাফ। এই লাফ করার কাজটা হিম করছে, হ্যাঁ, ওদের কাতুকুতু দিয়ে হাসাইছে। অনেকে আছে এরকম, ধরো হাসে না একদমই, সবসময় ব্যাড্ডা মাথার মধ্যে থাকে, তো ওদের কাতুকুতু দিলেও হাসে না, কিছু লোক আছে। আমার কেউ বলে যে ভাই কোন লাইনে হাসতে হবে একটু বললেন, হ্যাঁ, কখন হাসতে হবে সেটা একটু বললেন, হ্যাঁ। আমার অফিসে একবার একজন আসছে, ওরা, আমি বললাম শুনো, আমি এখানে একটা কথা বলি, হাসির কথা বলে একটু হাসো একটু। তা না, আমার খুব খারাপ লাগে নিজে, আমার মনে হয় নিজেকে আপনার বোকা মনে হয়, যে আমি একটা কথা বললাম, হাসির কথা বললাম, সে হাসে না কেন? তো পরে থেকে আমার লোক দেখা হলে সে শুধু হাসে। এই তোমার সমস্যা কি, তুমি হাসো কেন? ভাই আমি আসলে বুঝতে পারি না কোন দিকে হাসতে হবে, তো সেই জন্য আমি সবসময় হাসি মুখে থাকি। তো এটা একটা বড় সমস্যা। এখানে দেখো তো, আই মেড মাইসেলফ আন্ডারস্টুড, এখানে এই আন্ডারস্টুড করার কাজটা কিন্তু মাইসেলফ করে না, আমি আমার নিজেকে বুঝাইতে সক্ষম হইলাম, অন্যরা আমাকে বুঝলো, হ্যাঁ, ওকে। তবে আসার কথা হচ্ছে, এরকম জিনিস পরীক্ষায় তোমার এখন আসতে পারে। এখন পিএসসি খাইস্ট আমার ঘুরে গেছে, পিএসসি এখন যারা আছে এরা প্রত্যেকে মহাকাবির লোক, এরা প্রত্যেকে নর্থ আমেরিকা থেকে পিএইচডি করা, ইউরোপ থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, এখন যারা আছে পিএসসি মেম্বার যারা, এরা খুবই তোমার হাইলি এডুকেটেড। এরা এখন কাস্টমার কা, এরা মোটামুটি যে কোনো রকম প্রশ্ন দিতে পারে, তোমাকে রেডি থাকা লাগবে। আর দেখো এটা পরীক্ষা না আসলো, এটা এরকম প্রশ্ন না আসলো, তো তুমি একটা ইউজটা শিখলে ভালো না? তো তোমার শিখতে গেলে তোমার যদি মনে হয় আর কিন্তু এক্সট্রা পড়েছে, আমাকে 100 টাকা পাঠা দিয়ে বিকাশে, ধরো এটা তো আমি তোমার পড়ানোর কথা না, এক্সট্রা করে শিখেলাম, তো 100 টাকা বিকাশে পাঠা দিও সবাই। তো আশা করি তুমি বুঝতে পারছো যে কেন এখানে মেড মাইসেলফ কিন্তু ওটা পাস পার্টিসিপল হয়েছে, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। সো এটা তাহলে আমি আর নতুন করে বোঝানোর দরকার নেই। সো আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, এটা মানে কি, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড যে তাকে, আর এটা হলো আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, এটা হচ্ছে আমি তারে পড়াইতে গেছিলাম, তারে ম্যাথ পড়াইতেছি, সবাই একটা ম্যাথ একদম বুঝে না, আমি তারে বুঝাইতে সক্ষম হয়েছি, এইটা হলো আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। যে ওরে বেটা বুঝবি না মানে, বেটা বুঝবি না মানে কি, বেটা ওরে বুঝে সক্ষম দিছি, মারে মারে বল কবে স্যার বুঝছি এটা, তাহলে তারা বাধ্য করছে, সে বুঝছে এটা, এই বোঝার কাজটা কি করছে, সে করছে। আসলে আমি আমাকে বুঝাইতে সক্ষম হয়েছি, আন্ডারস্ট্যান্ড করার কাজটা মাইসেলফ না, অন্যদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে। এটা বলতে পারো তুমি যে আই ক্যান মেক আদার্স আন্ডারস্ট্যান্ড, অন্যদেরকে বুঝাতে সক্ষম হয়েছে, আন্ডারস্ট্যান্ড করার কাজটা আদার্সরা বুঝছে এটা। তো যখন বলবো আই ক্যান মেক মাইসেলফ আন্ডারস্টুড, এটা মানে হচ্ছে অন্যদেরকে বুঝাইতে, আমাকে এই বোঝানোর কাজটা আমি না, অন্যরা, ওকে। আসলে পার্থক্যটা এখন তুমি ধরে ফেলছো, ঠিক আছে। সো আমরা মেক ব্যবহার করে কোনো কিছু করতে বাধ্য করা, জোর জবরদস্তি করা বোঝাতে পারি। তবে এখানে একটা ব্যাপার, যে মেকের পরে ব্যক্তি আসুক, বস্তু আসুক, যে আসুক না কেন, মেকের পরে আমার ব্যক্তি আসুক, বস্তু আসুক, যে আসুক না কেন, ভার্বটার বেস ফর্ম, ভার্বটার বেস ফর্ম, হ্যাঁ। সো পজিটিভ যদি এখানের মধ্যে একটু রিভিউ করে আসি, না একবার একটা গ্যাঞ্জাম লাগতে পারে, হ্যাঁ একটু গ্যাঞ্জাম লাগতে পারে। দেখো, হ্যাডের পরে যখন আমার কোনো বস্তুবাচক কিছু আসতেছে, পাস্ট পার্টিসিপল, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল, আর ব্যক্তি থাকলে বেস ফর্ম। গেট গট সেম জিনিস, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল, ব্যক্তি থাকলে টু প্লাস বেস ফর্ম। মেকটা হলো ব্যতিক্রম আছে, মেকের মধ্যে ব্যক্তি হোক বস্তু হোক, ভার্বটার বেস ফর্ম। আশা করি এখন বুঝতে পারছো। আর কখন মেকের সাথে পাস্ট পার্টিসিপল হয় এটা পরীক্ষায় আসার সম্ভাবনা তেমনটা নাই, তাই আমি বুঝে দিলাম এখানের মধ্যে কখন হচ্ছে জিনিসটা, হ্যাঁ। সো প্যাসিভ পজিটিভ এখানে। লেট মানে অনুমতি দেয়া, তো আওয়ার বস লেট আস লিভ দ্য মিটিং আর্লি, আমাদের বস আমাদের অনুমতি দিল যে মিটিংটা আর্লিতে লিভ করার জন্য। মাসুমস ওয়াইফ লেট হি ম্যারি অ্যাগেইন, মাসুমের ওয়াইফ হচ্ছে মাসনা সুলাসের উভয় গ্রুপের সদস্য, সে তার হাজবেন্ডকে তোমার আরেকটা বিয়ে করার জন্য অনুমতি দিচ্ছে। সো মাসুমস ওয়াইফ লেট হিম ম্যারি অ্যাগেইন, আবার বিয়ে করার অনুমতি দিচ্ছে, বোঝা যাচ্ছে যে সে খুবই দিলদরিয়া ব্যক্তি। না এটা তো ভালো জিনিসটা, ধরো ওর উপকার হবে না, তার বাসার কাজ যেতে সুবিধা হলো, হ্যাঁ।
সো ধরো ছোট বউ কাটাকুটি করলো টরলো এখানের মধ্যে, হ্যাঁ, আর বড় তোমার হচ্ছে অন্য কাজ করলো, কাদের তো এখানে একটা ভাগযোগ করে কাজ করতে পারবে, সুবিধা আছে এগুলো অনেক। তো লেটের ব্যক্তি থাকলে V1, হ্যাঁ। এতে আমার যদি বলো বা আপনি করবেন কিনা, নেড়া কি দুইবার বেলতলা যায়, নেড়া কিন্তু বেলতলা একবারে যায়, নেড়া দুইবার যাবে না এখানের মধ্যে। লেটের পর যদি ব্যক্তি থাকে তাহলে আমরা ভার্বের, আচ্ছা এখানে এই V1 মানে কিন্তু বেস ফর্ম, হ্যাঁ, আমি সংক্ষেপের জন্য V1 লিখছি, এই V1 মানে বুঝবো বেস ফর্ম, হ্যাঁ। এই V1 মানে কিন্তু তোমার প্রেজেন্ট ফর্ম না, V1 এর সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে, পার্থক্য হলো ধরো হি ইটস, এই ইটস হলো প্রেজেন্ট ফর্ম, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার যুক্ত আছে, বেস ফর্মের কোনো স্পেস কি যুক্ত হবে না, বেস ফর্ম মানে এখানে কোনো লেঞ্জা মেঞ্জা কিছু হবে না এখানে, হ্যাঁ। তো এটা বেস ফর্ম। হেল্প, এটা কখনো কখনো পজিটিভ বেশি ইউজ হতে পারে। হেল্পের পর আমাদের ব্যক্তি হোক, এখানের মধ্যে ইউজুয়ালি ব্যক্তি এখানের মধ্যে। সো এরপরে আমাদের ভার্ব বেস ফর্ম ইনফিনিটিভ দুটোই শুদ্ধ এখানের মধ্যে, বেস ফর্মও শুদ্ধ, ইনফিনিটিও ইনফিনিটিভও শুদ্ধ। সো পি টু হেল্প মি গেট দ্য জব, এটাও শুদ্ধ, পি টু হেল্প মি টু গেট দ্য জব, এটাও শুদ্ধ, দুটাই কারেক্ট এখানে, দুই রকম ইউজ আছে। তাহলে সামারি করে ফেলি, চলো সামারি করি। হ্যাভ হ্যাড, ব্যক্তি থাকলে বেস ফর্ম, বস্তু থাকলে V3। গেট গট, বস্তু থাকলে V3, ব্যক্তি থাকলে 2 প্লাস বেস ফর্ম, হ্যাঁ। মেক থাকলে ব্যক্তি হোক বস্তু হোক দুই ক্ষেত্রে বেস ফর্ম। লেট থাকলে ইজ এ পার্সন ইউজুয়ালি এখানের মধ্যে বেস ফর্ম বসবে, হ্যাঁ। সো এই হলো চার্ট, সো চার্টটা খেয়াল রাখতে পারো, হ্যাঁ। আমি এখন যে মেথডটা ফলো করতেছি এটা বলা হয় স্পেসড রিপিটেশন মেথড। দেখো আমি কিছুক্ষণ পর পর প্রিভিয়াস জিনিস রিভিউ করতেছি, তাহলে তুমিও এই প্রসেসে যদি পড়ো কোন একটা কিছু পড়তে বসবা, পড়তে বসলে পরে তুমি 2 পেজ পড়ে ফেলছো, তাহলে 2 পেজ পড়লা আবার রিভিউ করার চেষ্টা করবা যে আগে কি পড়ছিলা, আবার একটু পড়লা আগে কি পড়ছিলা রিভিউ করবা। এর ফলে আমরা অ্যাক্টিভ রিকল করার মাধ্যমে, তাহলে 2 রকমের রিকল আছে, অ্যাক্টিভ রিকল করার মাধ্যমে ব্রেনকে বাধ্য করতেছি প্রিভিয়াস কোনো ডেটা এটা আবার মনে রাখতে। এর ফলে যেটা হয় আমাদের ব্রেনের নিউরনগুলোর মধ্যে কানেকশনটা স্মুথ হয়, তখন আমরা বেশি মনে রাখতে পারি। তাহলে তুমি পড়ার সময় যেটা মনে হবে মুখস্থ করতে হবে, এটা বারবার রিভিউ করবা, বারবার রিভিউ করবা। আর আমাদের প্রশ্ন ব্যাংকটা যখন তুমি রিভিউ করবা, তুমি দুই কালার কলম রাখতে পারো, তুমি এক পেজের প্রশ্নগুলো সব পড়ে ফেললা, যে প্রশ্নটা মনে হবে এটা মনে থাকবে না, এখানে তুমি একটা চিহ্ন রাখতে পারো, তুমি কোনো একটা দাগ দিতে পারো, স্টার দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, তুমি চিহ্ন রাখলা এখানের মধ্যে, হ্যাঁ। তুমি তোমার নাম লিখতে পারো, ধরো তুমি এখানের মধ্যে ট্রিপল দিয়ে রাখলা, হ্যাঁ। অনেকে দেখছি প্রেমিকের নাম লেখে কোশ্চেনের মধ্যে, প্রেমিকের নাম লিখলেও তোমার হচ্ছে যে পড়তে ভালো লাগে, তো ওই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। তোর BCS পরীক্ষা 2 বছর দিবে, প্রেমিকার নাম লিখলা তুমি এখানে দাঁড়ানোর সময়, প্রেমিকা ওটা চলে গেল, তখন তোর নাম দেখলে তুমি বিরক্ত লাগবে, এটা একটা বড় সমস্যা, এটা বড় সমস্যা। তো এই প্রেমিকার নাম লেখার দরকার নেই, তুমি তোমার নামে লেখা দরকার হলে মানে কোনো সিম্বল দিয়ে যাবে, যেগুলো বারবার রিভিশন দিতে হবে। সো আমরা যারা অ্যাডাল্ট, আমরা বাচ্চাদের মতো মুখস্থ করতে পারি না, আমরা মুখস্থ করবো স্পেসড রিপিটেশন প্রসেসের মাধ্যমে। 2 পেজ পড়বো, রিকল করার ট্রাই করবো কি পড়ছি, 2 পেজ পড়বো, রিকল করবো কি পড়ছি, এভাবে পড়লে তোমার মনে থাকবে। এখন আমরা অত্যন্ত দ্রুত গতিতে আমরা রাইট ফ্রম ভার্বের কিছু রুলস আমরা এখন রিক্যাপ করবো, খুব দ্রুত গতিতে যাবো, কারণ আমি জানি এগুলো খুব সহজ, এটা পড়তে পারলে আমাদের ক্লাস শেষ। এগুলো আমি আগে তোমাদের পড়াইছি টেন্সের মধ্যে। মাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, যখন ইয়েস্টারডে ওয়ার্ডটা আসবে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট থাকবে না, এটা পাস্ট সিম্পল হয়ে যাবে। সেই ইয়েস্টারডের কারণে এখানে কাম হয়ে যাবে, কেম, হ্যাজটা থাকবে না। সো মাদার কেম হোম ইয়েস্টারডে। তো অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে, আগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, ওয়ান্স আপন আ টাইম, লাস্ট মান্থ, লং সিন্স, হ্যাঁ, এরকম যদি আমাদের ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে আমরা সেখানের মধ্যে ডিরেক্টলি সিম্পল পাস্ট বসাই দিব। উড ইউ মাইন্ড, তুমি আপত্তি করবে কি, ওই যে পড়লাম একটু আগে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের উপর ভার্ব আসলে ভার্ব লাগাই আনজি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলতে আপত্তি করবা তুমি। আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, তাহলে উইথ এ ভিউ টু। এখন তুমি রিকল করার ট্রাই করো, আর কি কি বলছিলাম, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, হ্যাঁ। এখন রিকল করার ট্রাই, আর কি কি ওয়ার্ড পড়াইছিলাম, লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। তাহলে কেন কুড নট, কেন স্ট্যান্ড, লুক ফরওয়ার্ড টু মানে প্রত্যাশা করতেছি আমি, উড মাইন্ড, হ্যাঁ, গেট ইউজ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি। প্রত্যেকটা দিয়ে তুমি সেন্টেন্স মেক করার ট্রাই করবা। ইট ইজ নো গুড ওয়েস্টিং টাইম, যে সময় অপচয় করে লাভ হবে না, হ্যাঁ। আই উড রাদার, আই উড রাদার, তার মানে আমরা প্রেফারেন্সের মধ্যে পড়ছিলাম, আই উড রাদার, এরপরে ভাবটা বেস ফর্ম, আই উড রাদার ডাই দ্যান বেগ, ভিক্ষা করার থেকে আমি মরে যাওয়া ভালো হবে। দে ডিডন্ট লেট মি, লেটের পরে ভার্বের বেস ফর্ম, দে ডিডন্ট লেট মি এন্টার দ্য হল রুম, হল রুম ঢুকতে আমরা অনুমতি দেয় নাই। হ্যাড বেটার, হ্যাড বেটার ভার্বের বেস ফর্ম, সো ইউ হ্যাড বেটার প্লে নাও। আমি তো দ্রুত যাচ্ছি কারণ এই রুলসগুলো আমি পড়াইছি তোমাদেরকে, হ্যাঁ। তাহলে উড রাদার, লেট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাঁ, ডেয়ার,
এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বটার বেস ফর্ম হয়। হি র্যান ফার্স্ট। লেস্ট হলো একটা কনজাংশন যেটা দ্বারা বোঝায় আসলে নচেত, নতুবা। হ্যাঁ, মানে এটা না হইলে, লেস্টের পরে যখন আমাদের সাবজেক্ট আসবে সেই সাবজেক্টের একটা শুড বসবে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম। হি র্যান ফার্স্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। নচেত, নইলে হি শুড মিস দ্য বাস, নইলে সে বাসটা মিস করবে। তাহলে আমরা লিস্টের পরে সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টের উপরে একটা শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমরা লিস্ট অর্থ পাছে, এই ভয়ে, নচেত, হ্যাঁ, নতুবা, এরকম মানে কোনো সেন্স অফ ডেঞ্জার এরকম বোঝায়। তারপরে যে সাবজেক্ট থাকবে তারপর আমরা শুড বা মাইট, এরপর ভার্বের, এখানে আসলে প্রেজেন্ট ফর্ম না, ওয়ার্ডটা হবে, এটা হবে বেস ফর্ম। আসো, মেনি এ বয়, মেনি ইয়ার, ইয়ার বলে শুনবা, মেনি এ বয়, হ্যাঁ, ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এন্ড মেনি দেখে কেউ কেউ মনে করতে পারে এখানে মনে আর হবে না, মেনি বয়ের পরে এখানে আর হবে না, এখানে হয়, এখানে ইজ হবে, নাহলে ওয়াজ হবে, সেখানে হচ্ছে সিঙ্গুলার ফর্ম হবে। কেন হবে? কারণ এই যে মেনি আ বয়, এর অর্থ কি বেশ কয়েকজন ছেলে উপস্থিত ছিল, এই যে বেশ কয়েকজন ছেলে উপস্থিত ছিল, এটা মিনিংটা আসলে সিঙ্গুলার। মেনি আ বয়, এগুলো লিটারারি টেকনিক, বেশ কয়েকজন ছেলে উপস্থিত ছিল, এটা মিনিংটা সিঙ্গুলার। তাহলে মেনি আ বয়, মেনি আ ইয়ার, মেনি আ টাইম, মেনি আ পলিটিশিয়ান, হ্যাঁ, এদের পরে আমাদের ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে? সিঙ্গুলার ভার্ব। আর গ্রেট মেনি, এদের পর আবার ভার্বটা প্লুরাল হবে। আর গ্রেট মেনি মানে অনেক, গ্রেট মেনি বুকস, এখানে আর অথবা ওয়ার হবে, আর লস্ট অথবা ওয়ার লস্ট। আর গ্রেট মেনি অসংখ্য, অনেক বেশি। তাহলে মেনি আ এরপরে সিঙ্গুলার ভার্ব, আর আ গ্রেট মেনি বা আ মেনি পরে ভার্বটা বসবে প্লুরাল। ইচ অফ দ্য স্টুডেন্টস, এগুলো তোমাদের পড়ানো ছিল, প্রোনাউনে পড়ানো ছিল। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দার পরে যে নাউনটা আসবে, নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল। ইজ হচ্ছে এই প্লুরাল নাউনের প্রত্যেকে, এই প্লুরাল নাউনের প্রত্যেকে, তো প্রত্যেকে তো সিঙ্গুলার, সেই জন্য এখানে ভাবটা হবে সিঙ্গুলার। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড, তাহলে ইচ অফ দার পরে যে নাউনটা আসবে, এই নাউনটা কিন্তু প্লুরাল, এই নাউনটা প্লুরাল, এই স্টুডেন্টদের প্রত্যেকে, ইচ, তাহলে প্রত্যেক হলো সিঙ্গুলার, সেই জন্য এই ভাবটা সিঙ্গুলার হয়েছে। আমরা বলছিলাম যা সাউন্ড সিঙ্গুলার, তাহলে হ্যাজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল। ইচ অফ এরপর নাউনটা প্লুরাল, ভাবটা সিঙ্গুলার। ইচ অফ দেম ইজ বা ওয়াজ প্রেজেন্ট। ওয়ান অফ দা, ওয়ান অফ দ্য বড়, নাউনটা থাকবে প্লুরাল। ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজদের একজন, তাহলে এখানের মধ্যে এই ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়, ওয়ান অফ দ্য বয়েজ ইজ, সরি এখানে যে স্টার্ট আছে তাহলে ওয়াজ হবে, ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে ওয়ান অফ দ্য, ইচ, এভরি, এর মানে প্রত্যেকে, সিঙ্গুলার ব্যক্তি বস্তুকে বোঝাই। তাহলে এরপরে যে নাউনটা আসবে ওয়ান অফ দার পরে, ইচ অফ দার পরে, নাউনটা হবে কিন্তু প্লুরাল, নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভাবটা সিঙ্গুলার। এগুলো তোমরা পড়ছো, জানো। এখন আমরা এইটা কন্ডিশনালে পড়ছি, আই উইশ, যদি আমি উঠতে পারতাম, সো আই উইশ, আমি উইশ করতেছি, যদি আমি পারতাম। তাহলে উইশ বোঝানোর জন্য আমরা কি করতেছি, এই ভাবটাকে ক্যানকে কুড করে দিব, সিম্পল পাস্ট নিয়ে যাবো। আই উইশ আই কুড ফ্লাই। আই ফেন্সি, আমার মনে হচ্ছে, আই ড্যাশ এ ট্রিফল পেইল, আমি মনে ফ্যাকাশ হয়ে যাচ্ছে, আমি মাথা ঘুরে বুঝে যাবো, আমার মনে ফ্যাকাশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। আই ফেন্সি আই টার্নড আ ট্রিফল পেইল, আমার মনে হচ্ছে আমি মনে মাথা ঘুরে পড়ে যাবো, আমি ফ্যাকাশ হয়ে যাচ্ছি। ইট ইজ টাইম বোঝানো হচ্ছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, কখন বোঝানো হয়, একটা কাজ এটা করে ফেললে ভালো হতো, এখনো করি নাই, যেহেতু করি নাই শুধু এখনই করে ফেলতে হবে, মানে এটা আগে যদি করে ফেলতাম ভালো হইতো, কিন্তু আমার করা হয় নাই, যেহেতু করা হয় নাই শুধু এই মুহূর্তে করে ফেলতে হবে এটা। এই সকল ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বোঝাই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর পরে যে সাবজেক্ট থাকে, তারপরে যে ভাবটা পাস্ট টেন্স, ভাবটা পাস্ট টেন্স। ইট ইজ টাইম উই লেফট দ্য প্লেস, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। তার মানে এই প্লেসটা আমাদেরকে আগে ত্যাগ করা উচিত ছিল, আমরা করি নাই, কিন্তু তাহলে এখন করতে হবে। এগুলো সব বলে কি বিভিন্ন লিটারারি টেকনিক। তো প্রত্যেকটা ভাষার মধ্যে কি আছে, এরকম কারুকার্য আছে। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা তারা বোঝানো হচ্ছে সেন্স অফ আর্জেন্সি, যেটা শুড হ্যাভ বিন ডান আর্লিয়ার, এটা আগে করে ফেলে ভালো হইতো, কিন্তু আমরা করি নাই, সো মাস্ট বি ডান নাও, এখন অবশ্যই করে ফেলতে হবে। এসব গেলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইউজ করি। হ্যাভিং ড্যাশ রাইস হি ওয়েন্ট টু কলেজ, এটা একটা সিম্পল সেন্টেন্স, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানো হবে। এটার কমপ্লেক্স সেন্টেন্সটা কি ছিল? সেন্টেন্স ছিল এরকম যে আফটার হি হ্যাড ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ, যে ভাত খাওয়ার পর সে কলেজে গেছিল। অতীতকালে দুটো ঘটনা ঘটছে, আগে ভাত খাইছে, কলেজে গেছে।
ভাত খাওয়ার পর সে কলেজে গেছিল, আফটার হি হ্যাড ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ। এই বাক্যটাকে আমরা যখন সিম্পল ফরম্যাটে নিয়ে সিম্পল সেন্টেন্স, মানে তোমরা জানো একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে আমাদের এটাকে সিম্পল সেন্টেন্স বানানোর জন্য আফটার কেটে দিছি, সাবজেক্ট হি কেটে দিছি, এখানের মধ্যে আমরা এই ভার্বটাকে হ্যাডটাকে নন ফাইনাইট করে দিতে হবে, এটা ফাইনাইট আছে, নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করার জন্য আমরা হ্যাডের বেস ফর্ম লাগা লাগা দিছি, হ্যাডটা করে দিছে হ্যাভিং, হ্যাডে বানাইছে কি হ্যাভিং, তারপর পুরো বাক্যটা হচ্ছে হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ, ভাত খাইয়া সে কলেজে গেছিল। মূল বাক্যটা একই, যে আফটার হি হ্যাড ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ, এটার অরিজিনাল আমাদের কমপ্লেক্স তোমার হচ্ছে যে ফরম্যাটে, সে ভাত খাওয়ার পর স্কুলে গেছে, কলেজে গেছে। একটা সিম্পল সেন্টেন্স আনলাম, হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ, এটা হচ্ছে মূল ঘটনাটা। এখন তুমি রুলস মুখস্থ করলে করতে পারো যে হ্যাভিং এর পরে ভাব থাকলে এটা পাস্ট পার্টিসিপল হয়, এটা রুলস মুখস্থ করার খুব ওয়াইজ কিছু না, তুমি নর্মালি স্ট্রাকচারটা বুঝো। এই হ্যাভিংটা কেন আসছে, এটা আসলে ওই যে পাস্ট পারফেক্ট থেকে আসছে। সো হ্যাভিং ইটেন রাইস হি ওয়েন্ট টু কলেজ, ওকে। হ্যাভিং এর পর ভার্বের V3 হয়। উড দ্যাট এরকম যদি হইতো, তো এরকম যদি হইতো এরকম, উড দ্যাট যদি হইতো এরকম, মানে উইশ করতেছে, আই ড্যাশ সিং আ সং, তাহলে এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা এরকম যদি হইতো হাইপোথেটিক্যাল ব্যাপার, এখানে এই ভার্বটার সিম্পল পাস্ট হয়ে যাবে। সো আই কুড সিং আ সং, উড দ্যাট এরকম যদি হইতো আমি একটা গান গাইতে পারতাম, হ্যাঁ, উড দ্যাট আই কুড সিং আ সং, আমি একটা গান গাইতে পারতাম, হ্যাঁ, না আমার নিজের কথা, আমি কোনো কিছুই পারি না, মানুষের বিভিন্ন সুকুমার বৃত্তি থাকে না, গান গাইতে পারে, নাচতে পারে, আবৃত্তি করতে পারে, আমি কিছুই পারি না, হ্যাঁ। আল্লাহ আমার পাঠানোর সময় কোনো গুণ দেয় নাই, বেগুন আকারে পাঠিয়ে দিচ্ছে, আমি কিছুই পারি না। আমি চিন্তা করে দেখলাম জগতের কোনো কিছুই পারি না, আমার মধ্যে আসে নাই কেউ, আর কারা কারা হাত তোল, মানে কিছুই পারে না, কোনো গুণ নাই, একদমই জগতের কোনো গুণ তার নাই। আফসোস লাগে যে, হ্যাঁ, মানে কোনো গুণ তো নাই, শিখিও নাই, আব্বা আম্মা শিখে নাই কোনো কিছু। তো আমরা আমরা কিরকম করতে পারি, আমরা এখন নিজের বলতে পারি যে উড দ্যাট, উড দ্যাট দিয়ে আমরা কি করতে পারি, উড দ্যাট মানে আই উইশ, উড দ্যাট অর্থ হচ্ছে আই উইশ, যদি এরকম হইতো আই উইশ আই কুড সিং আ সং, আমি যদি গান গাইতে পারতাম। সো উড দ্যাট এবং আই উইশ সেম জিনিস। উড দ্যাট আই কুড এন্টার দ্য ক্লাসরুম, যে আমি যদি ক্লাসরুম ঢুকতে পারতাম, ওকে। তাহলে উড দ্যাট এরপরে আমরা ক্যান বসাবো না কি বসাবো, কুড বসাবো। হি ইজ ইউজ টু, আমরা বলছিলাম বি ইউজ টু এর অভ্যস্ততা বোঝায়, এর ভার্ব লাগা আইএনজি, হি ইজ ইউজ টু রিডিং ইন দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে পড়তে অভ্যস্ত, হ্যাঁ। গট ইউজ টু ভার্ব লাগা আইএনজি, মানে অভ্যস্ত, সে গট ইউজ টু ওয়ার্ক ইন দিস রুম, তাহলে ইউজ টু গেট ইউজ টু এর বোঝানোর অভ্যস্ততা, ভার্ব লাগা আইএনজি। আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি, আর শুধু ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অতীতকালে কিছু একটা কাজ করতাম রেগুলার, আই ইউজ টু ওয়াক, হ্যাঁ, আমি আগে রেগুলার হাঁটতাম, আই ইউজ টু রিড হোলি কোরআন, আমি আগে সকালবেলা রেগুলার কোরআন পড়তাম। তাহলে অতীতকালে কোন একটা কাজ নিয়মিত করা হতো বুঝাইলে ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইদার অফ দ্য টু গার্লস, তাহলে ইদার অফ দ্য টু গার্লস মানে আমরা ইদার কোথায় ইউজ করি, দুজনের ক্ষেত্রে, তাহলে দুজনে যে কোনো একজন, ইদার মানে কোথায় যে কোনো একজন হয়, নাহলে ইদার অফ দ্য টু গার্লস, তো ইদার অফ দ্য পরে আমাদের দুই, টু গার্লস, যেহেতু দুজনে যে কোনো একজন, তাহলে এখানে যে ভার্বটা হবে কি সিঙ্গুলার। সো ইদার অফ দ্য টু গার্লস ইজ ট্যালেন্ট, এখানে কোনো আর হবে না, হ্যাঁ। নাইদার অফ দ্য বুকস মানে দুইটার একটাও না, নাইদার অফ দ্য বুকস এখানের মধ্যে আর হবে না, এখানে হবে কি ইজ। এখানে মনে রাখতে হবে এই কোন ভার্ব হবে এখানের মধ্যে, কিন্তু এর উপর ডিপেন্ড করবে না, এই বুকস এর উপর ডিপেন্ড করবে না, নির্ভর করবে কার উপরে, নাইদারের উপরে, নাইদার মানে শূন্য, দুটো উপরে একটাও না। আর এখানের মধ্যে ইজটা কারা ফলো করতেছে, এদেরকে ফলো করতেছে, এদের মানে যে কোনো একজন, এই দুজনে যে কোনো একজন ট্যালেন্ট, তাহলে এই টু গার্লসকে ফলো করবে না, ফলো করবে কাকে, এই যে এদেরকে ফলো করবে। আচ্ছা 40 মাইলস, এখন 40 মাইলস এটা মনে হচ্ছে প্লুরাল, আসলে এটা প্লুরাল না, 40 মাইলস এটা নির্দিষ্ট একটা দূরত্ব বোঝাচ্ছে। 40 মাইলস এখানে আর হবে না, হবে ইজ আ লং ডিস্টেন্স, ওকে। 4 মান্থস এখানে আর হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা নির্দিষ্ট সময়। সো 4 মান্থস ইজ আ লং টাইম, ওকে। আমরা একদম শেষ দিকে চলে আসছি ক্লাসের, মোটামুটি আর 5 মিনিট পর শেষ। সো নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট পরিমাণ বুঝাইতে আমরা সাবজেক্ট প্লুরাল হইলেও ভার্বটা সিঙ্গুলারই হবে, হ্যাঁ। আচ্ছা ওয়াইল বলছিলাম, ওয়াইলের পরে যদি ভার্ব আসে আইএনজি লাগা দিবা, আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট আসে তাহলে পাস্ট প্রোগ্রেসিভ ফর্ম। তাহলে ওয়াইল উই, পাস্ট প্রোগ্রেসিভ কি হবে, ওয়াইল উই অল আর প্লেইং, ওয়াইল উই অল আর প্লেইং দ্য রেইন কেম, যখন আমরা খেলতেছিলাম তখন বৃষ্টি আসছিল। বলছিলাম অতীতকালে দুটো ঘটনা ঘটতেছে, একটা ঘটতেছিল ওটা ঘটার মাঝখান দিয়ে একটা জিনিস ঘটে গেছে, যেটা মাঝখান দিয়ে ঘটে গেছে ওটা সিম্পল পাস্ট, ওইটা সিম্পল পাস্ট। আর যেটা ঘটতেছিল চলতেছিল সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ। যারা টেন্সের ক্লাস করো নাই, টেন্সের ক্লাসটা মেহরবানি করে রেকর্ডিং দেখে আসো, প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা লিঙ্ক, একটা না করলে একটা বুঝবা না।
ওয়াইল এরপর ডিরেক্ট বারবার আসছে, বারবার লোক আইন দিয়েছিল। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন গার্ডেন হাঁটতেছিলাম স্নেক বিট মি, একটা স্নেক আমার কামড় দিছে। সো খুব সাবধান, এখন সরকারি অনেক হাসপাতালে নাকি তোমার সাপের ইয়া নাই, অ্যান্টিভেনম নাই, সো সাপে টাপে কামড়ালে সমস্যা আছে খুবই। এখন আসো, তোমাদের ন্যারেশন আলাদা করে পড়ানো হবে। এখানে দেখো, দ্য টিচার সেইড দ্যাট, এই সেড হলো রিপিটিং ভার্ব। রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হইলো আমার ভিতরে রিপিটিং স্পিচটা ইউনিভার্সাল ট্রুথ, তো এখানে কোনো পাস্ট টেন্স হবে না। সো অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি না, হবে দ্য টিচার্স সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমাদের রিপিটিং ভার্ব পাস্ট টেন্স হইলো রিপিটেড স্পিচ যদি হয় ইউনিভার্সাল ট্রুথ, যদি হয় এটা ইউনিভার্সাল সত্য, তাহলে এখানে কোনো পাস্ট টেন্স হবে না, অলওয়েজ প্রেজেন্ট টেন্স। ওকে, হি আনসার্ড দ্যাট, এখানে রিপিটিং ভার্বটা পাস্ট টেন্স হইলো যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, সেজন্য দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। অন্য অংশের জন্য সত্য বুঝাইলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, এট দিস মোমেন্ট এটা থাকলে ভার্বটা কি হয়, ভার্বটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। সো কি হবে, দে আর প্লেইং এট দিস মোমেন্ট। হ্যাঁ, হি ড্যাশ টু কলেজ নাও, তো নাও থাকলে আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ, সো কি হবে, হি ইজ গোয়িং টু কলেজ নাও। তাহলে বর্তমানে চলতেছে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ ইউজ করি, সেগুলোর জন্য আমরা নাও এট দিস মোমেন্ট এই টার্মগুলো খেয়াল রাখবো। আচ্ছা, ধনীরা সবসময় সুখী না, এখানে আমরা কিন্তু তোমার কমন নাউন পড়ছিলাম এখানে। হ্যাঁ, তাহলে দেখো একটা অ্যাডজেক্টিভ নিচে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে যখন দা লাগাবো দা রিচ মানে ধনীরা, তো এটা কমন নাউন হয়ে যাবে, দা রিচ ধনীরা। হ্যাঁ, দা রিচ এখানের মধ্যে যে ধনীরা এটা প্লুরাল, সুতরাং এখানে বলবা দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তো এটা বলার জন্য তোমাকে আগে ধনী হইতে হবে, ধনী হওয়ার পর টাকা পয়সার জীবনে সব সুখ নয়। হ্যাঁ, তো টাকা পয়সা জীবনের আসল কথা নয়। আগে তুমি বিশেষ ক্যাডার একবার হয়ে যাবা, হ্যাঁ একবার হয়ে যাবা বিশেষ ক্যাডার, তারপরে মোটিভেশন দিবা যে বিশেষ ক্যাডার হওয়াটা জীবনে বড় কথা না, ভালো মানুষ হইতে হবে। হ্যাঁ, বলে ভালো মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ, খুবই হ্যান ত্যান ওয়াজ করবে এরপরে, আগে বিশেষ ক্যাডার এরপরে ওয়াজ। হ্যাঁ, ভালো মানুষ হইতে হবে, হ্যান হইতে হবে, ত্যান হইতে হবে। আগে টাকা পয়সা আয় করে ফেলবা, ধনী হয়ে যাবে, ধনী হওয়ার পর বলবো যে টাকা পয়সা জীবনের সব সুখ না, টাকার মধ্যে আসলে সুখ নাই। এরকম এটাই সায়েন্স আর কি। আগে ওইটা ভাবা, তারপরে বলবো আগেটুকু। বিয়ে শাদী ক্ষেত্রে সেম, বিয়ে শাদী করে ফেলবা, করে ফেলে বলবা যে বিয়ে শাদীতে আসলে আসলে সুখ নাই, এখানে সমস্যা আছে বিয়ে শাদী করতে। গ্রেট অর্থ মহান, তাহলে দ্য গ্রেট মানে মহান রা, রাইট, কমন নাউন হয়ে গেল দ্য গ্রেট। সো কমন নাউন দ্য গ্রেট মহান রা, প্লুরাল দ্য গ্রেট আর অন আর্থ এভরিওয়্যার। বাই এবং টাইম অথবা বাই প্লাস দিস টাইম, বাই প্লাস দিস টাইম থাকলে দেখো টেন্সের নিয়ম কাজে লাগতেছে। তাহলে বাই প্লাস কোন টাইম থাকলে বোঝানো হচ্ছে ভবিষ্যৎ করে একটা সার্টেন টাইমের ভিতরে কাজটা করা হয়ে থাকবে। কোন টেন্স, মনে মনে বলো, মনে মনে বললে আমি বুঝতে পারি, এখানে বিশেষ সফটওয়্যার আছে আমাদের এখানে, মনে মনে বললে আমরা ওগুলো বুঝতে পারি। হ্যাঁ, অনেকের কোশ্চেন সঠিক হয়েছে। ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্টের মধ্যে আমরা কি করি, শেল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দে উইল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাই 10 AM, ওরা 10টার ভিতরে মিটিং উপস্থিত হয়ে থাকবে। হি ড্যাশ দ্য ওয়ার্ক বাই টুমরো, কালকের মধ্যে কাজটা শেষ করে থাকবে। ভবিষ্যৎকালে সার্টেন টাইমের ভিতরে কাজটা সমাপ্ত হয়ে থাকবে, এরকম বুঝলে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে শেল হ্যাভ উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হি উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমরো। ট্রান্সক্রিপশন হয়ে যাচ্ছে এখানের মধ্যে মোটামুটি। হি অ্যাজ ওয়েল এজ দ্য ডগ, অ্যাজ ওয়েল এজ মানে এবং, দ্য ডগ ড্যাশ প্রেজেন্ট, হে সে এবং তার সঙ্গে ডগ ড্যাশ প্রেজেন্ট। এখন এখানে মনে হইতে পারে যে হি লগে অ্যাজ ওয়েল এজ তার লগে দ্য ডগ, দুটা মিলাই মনে হচ্ছে আমার এখানে সেন্টেন্স কল্পনা করতে হবে না। হি এখানের মধ্যে আমার সাবজেক্ট, এই হলো সাবজেক্ট, আর এই হলো সাবজেক্টের লগে লাগানো লেঞ্জা, লেঞ্জের উপরে ভাব ডিপেন্ড করবে না, ভাব ডিপেন্ড করবে মেইন সাবজেক্টের উপরে, মেইন সাবজেক্ট। তাহলে হি অ্যাজ ওয়েল এজ দ্য ডগ ইজ বা ওয়াজ প্রেজেন্ট, সিঙ্গুলার ভার্ব হবে এখানের মধ্যে, ইজ বা ওয়াজ হবে, হির উপর ডিপেন্ড করবে এখানে আমাদের ভাব কোনটা ইউজ করবো। রূপা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এখানে রূপার উপর নির্ভর করবে আমাদের কোন ভার্ব হবে, রূপা অ্যালং উইথ হার ফ্রেন্ডস ইজ ইন দ্য ক্লাস। তাহলে এখানে রূপার পরে অ্যালং উইথ দ্বারা যে লেঞ্জা যুক্ত হয়েছে, এটা কিন্তু সাবজেক্টের লেঞ্জা, সুতরাং ভাবটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, নট তার লেঞ্জের উপর ডিপেন্ড, এটা লেঞ্জা, তাইলে লেঞ্জের উপর ডিপেন্ড করবে না, ভাবটা ডিপেন্ড করবে কার উপরে, মেইন সাবজেক্টের উপরে, এটা হলো মেইন সাবজেক্ট, এটা লেঞ্জা। হ্যাঁ, এখানের মধ্যে আমার ভাব হলো হি, এটা লেঞ্জা, এটা লেঞ্জের উপর ডিপেন্ড করবে না। তাহলে আমাদের ভাব যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভাব সিঙ্গুলার হবে। এখানে যদি এটা প্লুরাল, তখন এখানে দিতাম আমরা প্লুরাল। তাহলে এরকম এস অ্যাজ ওয়েল এজ, উইথ অ্যালং উইথ টুগেদার উইথ ইন এডিশন টু, আমার মনে রাখতে হবে এরা কিন্তু ভাবকে প্রভাবিত করবে না। প্রথম যে সাবজেক্ট থাকবে ওটার নাম্বার পার্সন আমাদের নির্ধারিত হবে। ওকে, এখন সবাই একটু দ্রুত গতিতে আনসার দিলে ক্লাসটা শেষ। আমি চ্যাট বক্স অন করে দিচ্ছি, এখন আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। আনসার ছাড়া আর কোনো কথা বলবো না।
নো, আনসার এবিসিডি আনসার দাও, এবিসিডি আনসার দিলে ক্লাস শেষ। এবিসিডি আনসার দাও। আই ডিডন্ট ফলো হু পাস্ট বাই মি, আমি ফলো করি নাকি আমার দ্বারা আমার পাশ দিয়ে পাস হয়েছে। দেখছো মিনিং বুঝলে কি সুবিধা, আনসার দাও। তাইলে দেখো কে বলতে পারে এটা ইট ওয়াজ সজীব, এটা তো আমি মিনিংটা চিন্তা করো যে আমার পাশ দিয়ে যে গেছে আমি কিন্তু ফলো করি নাই, তাই এটা সম্ভবত সজীব, সম্ভবত সজীব, রাইট? কারণ যদি বলি ইট ওয়াজ সজীব তার মানে আমি ফলো করছি, প্রথমে বলছি আমি ফলো করি নাই, তাহলে সম্ভবত। এখন কোন বোবা যদি বলে আমি কথা বলতে পারি না, এটা এরকম হাস্য হয়ে যাবে, তাহলে এখানে আমার পাশ দিয়ে গেছে আমি তো ফলো করি নাই, যদি ফলো করি না তাহলে ইট মাইট বি সজীব, সম্ভবত এটা সজীব। ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার, ইট ইজ হাই টাইম উই, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এটা বোঝানো হচ্ছে কোন একটা কাজ আগে করে ফেললে ভালো হইতো, আমরা করি না কিন্তু এখন করে ফেলতে হবে, এরপরে সাবজেক্ট আসলে তারপরে ভার্বটা পাস্ট ফর্ম। সো the item we acted on the matter. The police dash informed yesterday. The police yesterday আছে না, yesterday আছে তো, yesterday আছে were informed yesterday. I shall help you. আচ্ছা দেখো কালকে ক্লাসের শেষে একজনে বলতেছিল আমাকে মাফ করে দেন, ওই বেটা আমি আমাকে না মাফ করবে তুমি, আমি এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এগুলো তো আমি এগুলো না পড়ালে তুমি আমার কিছু বলতে পারবে না, কারণ আমি এখানে তোমাকে পয়সা নিয়েছি তোমাকে প্রিলির জন্য, লিখিত স্যার লিখিত কিছু জিনিস পড়াইবো, আমি একটা বলে তুমি উল্টো আমার 100 টাকা বিকেশে পাঠাইবা, তুমি না পাঠাই তুমি আমার কাছে মাফ করে দেন। আমি এই যে এক্সট্রা জিনিস পড়াইছিলাম কালকে তোমার জন্য, আমি তাড়াতাড়ি চলে গেছি, আমি পরে চিন্তা করলাম যে দর্শক উত্তেজিত হয়ে গেছে, ওখানে পড়াইছিলাম এই প্রপার্টির অর্থ কি, এই প্রপার্টির অর্থ কি বলো, সরবরাহ করা, এই প্রপার্টির অর্থ কি বলো, সরবরাহ করা, এর অর্থ কি, এর অর্থ হলো ইফ। তো এখন তুমি দেখছো পিএসসি কত ডিপে প্রশ্ন করে, সেটা জানলে কোনো লস নাই। এর অর্থ হলো আই শুড হেল্প ইউ ইফ ইউ অবে মি, এটার অর্থ হলো ইফ, এটা অর্থ সরবরাহ করে না। ওকে, সো ইফটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, এখন পার্শ্ব দেখছো কোথায় প্রশ্ন দিয়ে দিয়েছে পিএসসি, আই কুডন্ট মেন দ্য কম্পিউটার মাইসেলফ, আমার কম্পিউটার নিজে নিজে আমি ঠিক করতে পারি নাই, মেনটা তো ঠিক করা। সো আই ড্যাশ একটা শপ, একটা শপে আমি মেরামত করাইছি, একটা শপে মেরামত করাইছিলাম, আমি নিজে নিজে মেরামত করতে পারি নাই, সুতরাং শপে মেরামত করাইছিলাম। সো আই হ্যাড ইট, হ্যাড ইট, হ্যাড এর পরে যদি থাকে বস্তু ভার্বের হয় বাস পাস্ট পার্টিসিপল, আই হ্যাড ইট মেন্ডেড। থ্যাংক ইউ, অত্যন্ত মনোযোগী তোমরা ক্লাসটা করছো, অসংখ্য ধন্যবাদ।